ক্লাস 10 এ সকলকে স্বাগত। রেজাল্ট হয়নি, আশা করছি সবাই পাস করে যাবো মোটামুটি। ঠিক আছে, যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ ডাউট আছে যে পাস করতে পারবো কিনা, ক্লাস শেষে একবার দাঁড়িয়ে যাও, অসুবিধা নাই। মেন্টাল সাপোর্ট আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ক্লাস 10 মাধ্যমিক তোমরা দেবে 2026 সালে। ঠিক আছে, বোর্ডের এটাই প্রথম পরীক্ষা তোমাদের লাইফে। সো তোমাদেরকে সিরিয়াস হতে হবে, যেটা সারা বছর হবে না, অবভিয়াসলি টেস্টের পরই হবে ন্যাচারালি। ঠিক আছে, পড়াশোনা একটু মন দিয়ে প্রথম থেকে করো, অবভিয়াসলি করবে না, বাট তাও বলতেই থাকবো আমি। প্রত্যেক বছরই বলি এইভাবে, পড়ো না তাই বলছি। ঠিক আছে, তবে হ্যাঁ, যেদিন পড়া ধরা হবে সেদিন পড়া করে আসবে। যেদিন অবভিয়াসলি পরীক্ষা হবে 20 মার্কসের প্রত্যেক সপ্তাহে, সেটা পরীক্ষাটা রেডি করে আসবে। যদি পরীক্ষাগুলো ঠিকঠাক দিতে থাকো আর ছোট ছোট পড়াগুলো করতে থাকো, তোমাদের সারা বছরে আর কোনো লোড আসবে না। এই যে যারা এখন মাধ্যমিক দিচ্ছে তারা অঙ্ক নিয়ে খুব চিন্তিত, যে অঙ্ক কি হবে, আমার অঙ্ক কি হবে। তারা ভূগোল নিয়ে খুব চিন্তিত, তারা ভৌত বিজ্ঞান নিয়ে খুব কম জনই আছে চিন্তিত। ঠিক আছে, তারা রেগুলার ওই পরীক্ষার মধ্যে দিয়ে গেছে, এন্ড এটা একটা খুব ভালো মতো সেট আপ করে রেডি করা হয়েছে ক্লাস 10 এর জন্য। ক্লাস 10 এ তোমাদের যে চ্যাপ্টারগুলো পড়তে হবে ভৌত বিজ্ঞানে, মোটামুটি তোমাদের 13টা চ্যাপ্টার আছে। কি কি চ্যাপ্টার আছে যে তোমার মুখস্থ আছে? কি কি? পরিবেশের জন্য ভাবনা, তোমরা সূচিপত্র দেখে নিতে পারো, আমার নোটসে দেওয়া আছে। পরিবেশের জন্য ভাবনা, ঠিক আছে। আর কি দেওয়া আছে পরপর বলছি আমি, দেখো। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তারপর হচ্ছে তাপ, তারপর আলো, তারপর চলতড়িৎ, তারপর পরমাণু নিউক্লিয়াস, তারপর দেখো আচ্ছা তোমাদের পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, তারপর হচ্ছে তোমাদের কি না, তো আর 3টে নোটস দেওয়া নেই, একটু দাঁড়ান। আর 3টে চ্যাপ্টার নোটস দেওয়া নাই, সেটা কি না, তো অজৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন। এই 3টে নোটস আমি পরবর্তী ক্ষেত্রে দিয়ে দেবো, সেই জন্য এই 3টে নোটস আমি মোটা, কারণ বইটা মোটা হয়ে গেলে ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো শেষ পর্যন্ত থাকবে তোমরা ক্লাসে, এবং আমরা মোটামুটি সারা বছরে সবটাই কভার করব। ঠিক আছে, আমরা বলছিলাম চ্যাপ্টারগুলো সম্বন্ধে। এবার এদের মধ্যে থেকে আলো চলতড়িৎ চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার এবং যথেষ্ট ইম্পর্টেন্ট। এখানে মাধ্যমিকে 12 থেকে 12 24 মার্কস থাকে তোমাদের, বুঝতে পারছো? 90 এর মধ্যে 24 এখানেই। তো এই চ্যাপ্টার দুটো যখন পড়াবো খুব কেয়ারফুলি পড়তে হবে। সব চ্যাপ্টারই পড়তে হবে, বাট এই দুটো চ্যাপ্টার স্পেশাল কেয়ার দিতে হবে। যারা ভবিষ্যতে 11 সায়েন্স নিয়ে পড়বে, এই দুটো চ্যাপ্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, পরিবেশের জন্য ভাবনা, অবভিয়াসলি তোমরা সেটা নিয়ে ভাববেও না। সেই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার। তাই এই চ্যাপ্টারটা একবার পড়ানোর পর কাউকে আর রিভিশন করানোর দরকার পড়ে না। এত সহজ চ্যাপ্টার, বুঝতে পারছো পরিবেশ সম্বন্ধে ভাবনা। ঠিক আছে, সো দেরি না করে আমরা এই চ্যাপ্টার সম্বন্ধে এবার শুরু করি পড়াশোনা। তার আগে আমাদের কাছে যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে, সেই স্টাডি ম্যাটেরিয়ালে দেখবে পড়ানোর নিয়ম হচ্ছে, বলে দিচ্ছি তোমাদের সকলকে, যে চ্যাপ্টার যখন পড়বো, যেখানে যেখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেগুলো একটু দাগ দেবে। আমি তো বোল্ড অক্ষরে করে রেখেছি সবগুলোই। আর চ্যাপ্টার শেষে দেখবে ইম্পর্টেন্ট কিছু 35, 53, 50টা কোশ্চেন দেওয়া আছে। যেমন এই চ্যাপ্টার থেকে করা দেওয়া আছে 53টা কোশ্চেন। এরকম প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে যেগুলো মাধ্যমিকে আসে, সেইগুলো খুব গুরুত্বপূর্ণ। সো একটা চ্যাপ্টার শেষ হলে এই 53টা প্রশ্নের উত্তর আমি অবভিয়াসলি ওয়ার্কবুক বা হোমওয়ার্কের কপিতে লিখে নেব। এবার কোথা থেকে পাবে? তুমি এই নোটস থেকেও পেতে পারো, বা যে কোনো একটা সহায়িকা টেক্সট বুক যেখান থেকে পাবে করবে, অসুবিধা নাই। এখন কোনো রকম বই কেনার কোনো দরকার নাই, শুধুমাত্র আমার নোটস পড়ে যাও। মাধ্যমিকে এই নোটস থেকে লিখবে, কারোর ক্ষমতা নাই কিছু নাম্বার কাটার, আমি চ্যালেঞ্জ দিতে পারি। কারণ না হলে পরে আমার নোটস পড়ে কেউ 100 পেতেও না, 99ও পেতো না। গত বছর হাইস্ট 99 এসেছিল, তার আগের বছর 2 জন 100 পেয়েছিল, তার আগের বছর 100 পেয়েছিল। সো চিন্তা করুন না এরকম ব্যাপার। তোমাদের ব্যাচ থেকেও আশা করছি কেউ না কেউ 100 পাবে, এটুকু ধরেই চলছি আমি। ঠিক আছে, এবার কে পাবে সেটা তোমার নিজেদের দায়িত্ব। পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য যদি ভাবতে চাই, প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসবে, যে আমরা যেখানে বসবাস করছি, লাইক আমরা বায়ুমণ্ডল, বায়ু সমুদ্রে বসবাস করছি। তো বায়ু সমুদ্রে বসবাস করছি, তাহলে বায়ুমণ্ডলকে নিয়ে আমাকে ভাবতে হবে। এখন এই যে বায়ুমণ্ডল, আমরা বলি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উঁচু, এতটা পর্যন্ত বিস্তৃত হওয়ার কারণে এই বায়ুমণ্ডলের আমরা কতগুলো স্তর সম্বন্ধে এখানে পড়বো। এবার বায়ুমণ্ডলে যে কতগুলো স্তর পড়বো, তাহলে বায়ুমণ্ডলকে ভাঙবো কি করে? বায়ুমণ্ডলকে ভাঙা হয় উষ্ণতার তারতম্যে আর রাসায়নিক গঠন বা উপাদানের নিয়ে। বায়ুমণ্ডলের উপাদান কি কি আছে? তো বায়ুমণ্ডলের উপাদান যদি বলি, আমরা 3 রকমের উপাদান বায়ুমণ্ডলের পাওয়া যায়। বায়ুমণ্ডলের উপাদান প্রথমত হচ্ছে গ্যাসীয় উপাদান। এই গ্যাসীয় উপাদানটা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে।
এবার বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি যেটা পরিমাণ আছে নাইট্রোজেন, নাকি প্রায় 78%। তাহলে নাইট্রোজেন হচ্ছে প্রায় 78% আছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরবর্তী যেটা সবচেয়ে বেশি পরিমাণ আছে সেটা কি অক্সিজেন, কত প্রায় 20% বা 21%। এবং তারপর কার্বন ডাই অক্সাইড বা ইত্যাদি গ্যাসগুলো আছে। তো গ্যাসীয় উপাদান হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে এটাই আছে। আর কি আছে না, তো ধূলিকণা। বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ধূলিকণা। এই ধূলিকণা যদি না থাকতো তাহলে আকাশে মেঘ জন্ম নিত না। সো ধূলিকণা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর বায়ুমণ্ডলে। ধূলিকণা ছাড়াও বায়ুমণ্ডলে আরো কিছু পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যায়, নাকি জলীয় বাষ্প। তাহলে অ্যাকচুয়ালি বায়ুমণ্ডল গঠন হয় এই মূল তিনটি জিনিস দ্বারা বা এই তিনটি মূল পদার্থ দ্বারা। বায়ুমণ্ডলকে যদি আমরা ভাগ করি তাহলে দুভাগে মূলত ভাগ করা যায়। একটাকে আমরা বলতে পারি হোমোস্ফিয়ার, একটাকে বলতে পারি আমরা হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কাকে বলে না, তো যে স্তরে বায়ুমণ্ডলের যে পদার্থগুলো আছে তাদের অনুপাত ঠিকঠাক থাকে তাকে বলবো হোমোস্ফিয়ার। যেমন ধরো তুমি চিনির শরবত বানিয়েছো, এবার এই চিনির শরবতের মধ্যে তুমি যে কোনো জায়গা থেকে যদি চিনির শরবতের একটু একটু করে খাও সব জায়গায় সমান লাগে মিষ্টি, নাকি? এবার যদি সব জায়গায় সমান মিষ্টি না লাগে তাহলে সেটাকে আমরা কখনোই বলবো না হোমোস্ফিয়ার, তাহলে আমরা তাকে বলবো হেটারো, কারণ আলাদা আলাদা। সেই জন্য হোমোস্ফিয়ার মানে অনুপাতগুলো কি হবে একই রকম থাকবে, হেটারোস্ফিয়ার অনুপাতগুলো একই রকম থাকবে না। যেমন ধরো আমরা যদি বলি ট্রপোস্ফিয়ারের স্তরে নাইট্রোজেনের যা পরিমাণ হবে নিশ্চয় স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে একই থাকবে না, ঠিক বলছি তো বলো? সেই কারণে হোমোস্ফিয়ার হেটারোস্ফিয়ার এই দুটো উপায়ে ভাঙা যায়। এটা ছাড়াও বায়ুমণ্ডলের স্তরকে আমরা যদি উষ্ণতার তারতম্যে ভাগ করি বা বিবেচনা করি তাহলে নিম্নলিখিত কতগুলো ভাগে ভাগ করা যায়। কি কি? ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ মাটি। এই ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের যে স্তরটা বা আমরা যে স্তরে বসবাস করছি সেই স্তরটাকে বলি আমরা কি বলো ট্রপোস্ফিয়ার, নাকি? তো এটাকে আমরা বলি ট্রপোস্ফিয়ার, অ্যাকচুয়ালি এটা বলি ট্রপোস্ফিয়ার। এবার ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তরটাকে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার খাতায় সবাই নোট ডাউন করে নেবে যা পড়ানো হচ্ছে অবভিয়াসলি। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম বলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, তাই তো একই জিনিস থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম এক্সোস্ফিয়ার, আর তার বাইরের স্তর ম্যাগনেটোস্ফিয়ার। এটাই মোটামুটি বাইরের স্তর ম্যাগনেটো। তাহলে আমরা যদি বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করতে চাই তাহলে মোটামুটি এইরকম ভাবে স্তরবিন্যাস আমরা করতে পারবো। ম্যাগনেটোস্ফিয়ার ওপরে একদম, তলে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর এবং এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 থেকে 17, কোনো কোনো জায়গায় 18, কোনো কোনো জায়গায় 20, মোটামুটি 16 থেকে 20 কিলোমিটার বা 18 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত থাকে ট্রপোস্ফিয়ার। এখন তুমি বলো যে ভারী কোনো পদার্থ সবসময় কোথায় যায়? নিচে, নাকি? তাহলে এই স্তরে যে বায়ুমণ্ডলের উপাদানগুলো আছে সেগুলো সবচেয়ে ভারী, হ্যাঁ না বলো? তবে তো নিচে চলে এসছে কেন? অভিকর্ষের টানে। সেই জন্য ট্রপোস্ফিয়ারের বায়ুমণ্ডল খুব ঘন হয়, সেই জন্য এর আর একটা নাম বলবো আমরা কি ঘনমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের আরো একটা স্তর ট্রপোস্ফিয়ার, তার আর একটা নাম পেলাম ঘনমণ্ডল। কেন ঘনমণ্ডল বলছি? কারণ এখানে ঘন স্তর আছে, স্তরটা খুব ঘন, এখানে বায়ুমণ্ডলের পরিমাণ বেশি। এখন এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই মেঘ ঝড় বৃষ্টি সৃষ্টি হয়। তাহলে ট্রপোস্ফিয়ারের মধ্যেই মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি হয়। সেই জন্য এই স্তরকে বলা হয় কি ক্ষুব্ধ মণ্ডল। কেন ক্ষুব্ধ মণ্ডল বলবো? ক্ষুব্ধ মানে রাগ। তার মানে এই স্তর অ্যাকচুয়ালি কি হয়? বজ্র বিদ্যুৎ হয়, ঝড় বৃষ্টি হয়, মেঘ হয়, তুফান হয়, এই সমস্ত ঘটনা এই স্তরের মধ্যে লক্ষ্য করা যায়। সেই জন্য এই স্তরের আরো একটা নাম কি হবে? ক্ষুব্ধ মণ্ডল। সো ট্রপোস্ফিয়ারকে যদি কোশ্চেন বলা হয় কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, না তো ট্রপোস্ফিয়ারের মধ্যে ঝড় বৃষ্টি হয়, মেঘ হয় ইত্যাদি সব ঘটনা ঘটে, সেই জন্য ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলবো? ক্ষুব্ধ মণ্ডল। সো ট্রপোস্ফিয়ারকে এই কারণেই আমরা ক্ষুব্ধ মণ্ডল বলবো। আই গেস বোঝাতে পারলাম কনসেপ্টটা। এখন ট্রপোস্ফিয়ারে উচ্চতা যত উপরে উঠবো উষ্ণতা তত কমতে থাকে। প্রতি 1 কিলোমিটার উচ্চতা উঠলে, প্রতি 1 কিলোমিটার
উপরে উঠলে কোথায়? ট্রপোস্ফিয়ারে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে যায়। তার মানে আমি যদি 1 কিলোমিটার করে উপরে উঠতে চাই তাহলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কি হবে? কমতে থাকবে। এই ঘটনাটাকে বলা হয় ল্যাপস রেট। এই ঘটনাটাকে আমরা বলবো ল্যাপস রেট। এই ঘটনাটাকে বলবো আমরা ল্যাপস রেট। সো ল্যাপস রেট কাকে বলা হয়? ট্রপোস্ফিয়ারে প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে, যত 1 কিলোমিটার উপরে উঠবো তত 6.5 ডিগ্রি করে উষ্ণতা কমতে থাকবে, এবং এই ঘটনাটাকে বলবো আমরা ল্যাপস রেট। তার মানে এখানে যাই উষ্ণতা হোক আস্তে আস্তে উষ্ণতা নেগেটিভে পৌঁছে যাবে নাকি যত উপরে উঠবো। সেই জন্য ট্রপোস্ফিয়ারের সর্বশেষ উষ্ণতায় হয় প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস। তোমরা নোটসে দেখে নিতে পারো, -55 অথবা -56ই থাকবে। সো ট্রপোস্ফিয়ারের একদম ঊর্ধ্ব সীমানা, সবচেয়ে ওপরের জায়গা যেখানটায় আছে, সেই জায়গাটায় উষ্ণতা কত হচ্ছে? -55 ডিগ্রি। কেন? কারণ 1 কিলোমিটার করে উচ্চতা উঠছি আর উষ্ণতা কি হচ্ছে? 6.5 ডিগ্রি করে কমে যাচ্ছে। কমতে 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 ও -55 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। ট্রপোস্ফিয়ারের মধ্যে সবচেয়ে ভারী ভারী গ্যাসগুলো আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সমস্ত কার্বন ডাইঅক্সাইড মোটামুটি এই স্তরেই পাওয়া যায়। এবং বায়ুমণ্ডলের উপাদানের প্রায় 80%, কোন কোন বইয়ে 90 থাকবে, কোন কোন বইয়ে 70 থাকবে। সো প্রায় 80% এই স্তরেই পাওয়া যায়। কেন? কারণ এটা সবচেয়ে ভারী পদার্থগুলো নিচে চলে এসেছে, সেজন্য বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশটাই কোথায় থাকে? ট্রপোস্ফিয়ারে। সো মাথায় রাখবো, ট্রপোস্ফিয়ার একদম ভারী স্তর, তাই উপর থেকে নিচে নামলে পরে এই স্তরে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাসীয় পদার্থগুলো পাওয়া যায়। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি সকলকে? যদি কোনো সমস্যা হয় অবশ্যই জিজ্ঞেস করে নিও যে স্যার এটা বুঝতে পারলাম না, আমি অবভিয়াসলি বলে দেবো, ঠিক আছে? এবার বলার সঙ্গে সঙ্গে তোমরা একটু লিখতে থাকবে, টুকটুক করে পয়েন্ট করতে থাকবে তোমার নিজের মতো করে, ঠিক আছে? বোঝার পয়েন্ট করতে থাকবে। তাহলে ট্রপোস্ফিয়ার মোটামুটি বুঝলাম যে ট্রপোস্ফিয়ার ঘটনাটা কি। ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তরটাকে বলবো আমরা স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে লেয়ার, অর্থাৎ এদেরকে বিচ্ছেদকারী যে স্তর একটা পাওয়া যায় ছোট্ট করে, একে আমরা বলি ট্রপোপজ। কি বলবো? ট্রপোপজ। ট্রপোপজ কথাটা এইভাবে লিখতে পারো তুমি, TROPO, ট্রপো, PAUSE, পজ। পজ মানে থেমে যাওয়া, মানে ট্রপো এখানে থেমে যাচ্ছে, তার মানে ট্রপোস্ফিয়ার এখানে থামছে আর শুরু হচ্ছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তার মানে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানা যেখান থেকে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে, সেই রকম নির্দেশকারী সীমানাকে আমরা কি বলবো? ট্রপোপজ। তাই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে কি বলবো আমরা? ট্রপোপজ। সিম্পল কথা। এবার যদি বলে ট্রপোপজের উষ্ণতা কত হয়? -55 ডিগ্রি সেলসিয়াস। মাথায় রাখবো, ট্রপোপজে গিয়ে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ট্রপোপজে যদি আমি এখান থেকে উপরে উঠি, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, উষ্ণতা একই থাকে। তাই ট্রপোপজে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তুমি বলবে স্যার এখান থেকে এইটুকু উঠলাম, তাহলে পরে কি উষ্ণতা চেঞ্জ হবে? না, হবে না। সো ট্রপোপজে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, যেমন উষ্ণতা ছিল সেই রকম উষ্ণতায় তোমার থাকবে। সেই জন্য পজ মানে থেমে যাওয়া, উষ্ণতাও থেমে যায়, আর ট্রপোস্ফিয়ার স্তরটাও এখানে কি হয়? থেমে যায়। সো ট্রপোপজ মানে থেমে যাওয়া। কনসেপ্টটা ক্লিয়ার করাতে পেরেছি? স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর। এবার এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই রকম মেঘ, ঝড়, বৃষ্টি, তুফান এগুলো কিছু হয় না। তাই এই স্তরটাকে আমরা অনেক সময় কি বলবো? শান্ত মণ্ডল। কেন শান্ত বলছি? কারণ এখানে কোনো ঝড় বৃষ্টি হয় না। অ্যাকচুয়ালি মেঘ, জলীয় বাষ্প এগুলো নেই। তো মেঘ, জলীয় বাষ্প যেহেতু এগুলো এখানে নেই, তাই এটা খুব শান্ত প্রকৃতির একটা স্তর। যেহেতু এটা একটা শান্ত প্রকৃতির স্তর, তাই এটাকে কি বললাম আমরা? শান্ত মণ্ডল। এবং এই শান্ত মণ্ডল হওয়ার জন্য এর মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে। সো শান্ত মণ্ডল হওয়ার কারণে এর মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করতে পারে। তাহলে শান্ত মণ্ডল আমরা এখানে বলছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো মেঘ, ঝড়, বৃষ্টি হয় না বলে, এবং এই কারণে এখানে কি হয়? জেট প্লেন চলাচল করে। এবার ট্রপোস্ফিয়ারে দেখলাম উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমছে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়? উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায় বলে এটাকে বলবো ক্রমহ্রাসমান উষ্ণতা যুক্ত স্তর। কি বললাম কথাটা? ক্রমহ্রাসমান উষ্ণতা যুক্ত স্তর। কারণ মানে এখানে উষ্ণতা কমছে, ক্রমহ্রাসমান উষ্ণতা যুক্ত স্তর। তাহলে এটাকে বলবো আমরা নিশ্চয়ই ক্রম বৃদ্ধিমান বা বর্ধমান উষ্ণতা যুক্ত স্তর। তার মানে স্ট্র্যাটোস্ফিয়ার হবে আমার ক্রমবর্ধমান উষ্ণতা যুক্ত স্তর। তাই এখানে উষ্ণতা আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ছে।
এবার বাড়তে 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 স্ট্র্যাটোস্ফিয়ারের একদম শেষ প্রান্তে গিয়ে উষ্ণতা হচ্ছে 0°C। তাই যদি বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা কত হয় 0°C। মাথায় রাখবো স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা আমার হবে 0°C। তো স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতায় উষ্ণতা হবে কত 0°C। তাহলে এই হলো মোটামুটি আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এখন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এমন একটা গ্যাসকে লোকেট বা দেখা যায় যা পৃথিবীর জীব সৃষ্টির জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা বিশেষ গ্যাসের লেয়ার পাওয়া যায়, এই গ্যাসটা আমরা বলি ওজোন গ্যাস, যেটা হচ্ছে O3। তাহলে ওজোন গ্যাসের একটা বড় লেয়ার পাওয়া যায় এবং এই ওজোন গ্যাস কি করে বাইরে থেকে আসা অতিবেগুনি রশ্মিকে সে আটকে দেয়। সো আমরা এখানে বলবো যে ওজোন স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে এবং সেই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাস বিশেষ করে সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি আমাদের জীব আটকে দেয়, তার ফলে জীবকুল আমাদের রক্ষা পেয়েছে। এখন এই ওজোন স্তর যেটা আছে সেই ওজোন স্তর O3 স্তর, O3 স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে মেন যে গ্যাসটা আছে সেটার নাম কি ওজোন। অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখন ওজোন স্তরে O3 গ্যাস আছে। O3 গ্যাস মানে কি গ্যাস? ওজোন গ্যাস। মনে রাখবো এটা অক্সিজেনের একটা রূপভেদ, তোমরা ক্লাস 8 এ সম্ভবত পড়েছো। এটা হচ্ছে অক্সিজেনের একটি রূপভেদ। সো ওজোন গ্যাস হচ্ছে অক্সিজেনের একটি রূপভেদ। ওজোন গ্যাসের বর্ণ কেমন হয়? হালকা বেগুনি। ওজোন গ্যাসের বর্ণ হচ্ছে বেগুনি, কিন্তু হালকা বেগুনি। আর গন্ধ কেমন? আষ্টে গন্ধযুক্ত একটা গ্যাস। সো আষ্টে গন্ধযুক্ত একটা গ্যাস, ঠিক আছে। এখানে কতটা পরিমাণ ওজোন আছে বা কতটা পরিমাণ ওজোন গ্যাস আছে সেটা মাপা হয় যে একক দ্বারা, পরিমাপের একক। তাহলে ওজোন স্তরে যে একক দ্বারা ওজোন গ্যাসকে মাপা হয় তাকে বলা হয় ডবসন একক, ডিইউ বা ডবসন ইউনিট। সো মাথায় রাখবে ডবসন একক বা ডিইউ দ্বারা আমরা এই গ্যাসের কি মাপতে পারবো? ঘনত্ব কতটা পরিমাণ আছে। এখন ওজোন স্তরের ঘনত্ব সব জায়গায় সমান হয় না, ন্যাচারালি, যেহেতু প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয়েছে। এখন এই যে অতিবেগুনি রশ্মিগুলো আসছে দিয়ে এখানে এমন কি হচ্ছে যা ঢুকছে না, তাই না? তাহলে এখানে একটা বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? না তো এই যে আমাদের সুন্দর ওজোন গ্যাস আছে, সেই ওজোন গ্যাস কি করে অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে নেয়। তার মানে এখানকার ওজোন গ্যাসগুলি আগত অতিবেগুনি রশ্মিগুলোকে কি করছে? শোষণ করছে। দেখো ইউভি, ইউভি মানে কি? আলট্রা ভায়োলেট রশ্মি। ইউভি কথার মানে কি? আলট্রা ভায়োলেট। আলট্রা মানে অতি, ভায়োলেট মানে বেগুনি, অতি বেগুনি রশ্মি। তাহলে ওজোন গ্যাস অতি বেগুনি রশ্মিগুলোকে শোষণ করছে, শোষণ করে অক্সিজেন গ্যাসে পরিণত করছে। তার মানে এই জায়গাটায় কি হচ্ছে? ওজোন থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, হ্যাঁ না বলো? আবার সেম ওয়েতে এই তিনখানা অক্সিজেন যুক্ত হয়ে আবার কি তৈরি করছে? ওজোন তৈরি করছে। তার মানে অক্সিজেন থেকে ওজোন, ওজোন থেকে অক্সিজেন, এইখানটাতে একটা সার্কুলার ওয়েতে চলছে। কি নাম? বসো। এত লেট হলো কেন? বসো। ঠিক আছে, আসুন। জুতোটা ভেতরে ভেতরে। আপনি ফিস দেননি এখনো? ওই 1000 টাকা দিয়ে ভর্তি করতে হবে। অনলাইন করলে বা 86 আমার নাম্বারে আছে, দিয়ে দেন আপনি। গুগল পে আছে। আমি ঘরে ওখান দিয়ে করে আপনাকে ফোন করে দিচ্ছি। আমি দোকানে গিয়ে করে ফোন করব। আচ্ছা, আপনি ফোন করুন, আমার নাম্বার আছে তো, তখন আমি বলে দেবো। ঠিক আছে, আমি ওখানে গিয়ে বসে করছি। 7:15 থেকে 7:30। ওকে, দেখো তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন কি করছে? অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেনে পরিণত করছে, আর অক্সিজেন গ্যাস আবার এই বিক্রিয়ার মাধ্যমে ওজনে পরিণত হচ্ছে। তার মানে প্রাকৃতিক উপায়ে অক্সিজেন থেকে ওজোন, ওজোন থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, ভাঙছে, তৈরি হচ্ছে, ভাঙছে। তার ফলে এখানে ওজনের একটা বিশেষ স্তর লক্ষ্য করা যায়, যেটা প্রাকৃতিক উপায়ে ভাঙছে, প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে। তাহলে এটার স্তরের পরিমাপ বা ঘনত্ব একই ছিল। এই যে বিক্রিয়া, এটা একটা চক্রাকারে চলছে, সাইকেল, তাই এটাকে বললো
চ্যাপম্যান সাইকেল, বিজ্ঞানী চ্যাপম্যানের নাম অনুসারে, সো এটাকে বলা হলো চ্যাপম্যান সাইকেল। ঠিক আছে, মিশন এই কোশ্চেন খুব দেয়, চ্যাপম্যান সাইকেলটা কি। সো চ্যাপম্যান সাইকেলটা কি না, তো প্রাকৃতিক উপায়ে ওজোন থেকে অক্সিজেন এবং অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে এবং এটা কন্টিনিউয়াসলি চলছে। সো এখানেই আমরা বলবো এটাকে চ্যাপম্যান সাইকেল। সো চ্যাপম্যান সাইকেল এটাই, আমার নোটসে দেখবে সুন্দর করে দেওয়া আছে চ্যাপম্যান সাইকেল সম্বন্ধে, চিন্তা করো না। এখন এবার এইটা যদি হতো তাহলে তো ওজনের কোনো সমস্যাই ছিল না, কিন্তু মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য আস্তে আস্তে ওজোন গ্যাস নষ্ট হচ্ছিল। কেন? আমরা এমন কিছু বিশেষ পদার্থ ব্যবহার করছিলাম যেগুলো ওজোন গ্যাসকে ধ্বংস করছিল। তার মধ্যে থেকে সবচেয়ে বেশি পরিমাণে যেটা ইউজ হচ্ছিল সেটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসির পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন, মাথায় রাখবো আমরা। সো সিএফসি, সিএফসির পুরো নাম কি? ক্লোরো, CHLORO, ক্লোরো, ফ্লুওরো, FLUORO, ফ্লুওরো, কার্বন, CARBON, কার্বন। একটা ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় পদার্থের উদাহরণ যদি আমি দিই, সো একটা উদাহরণ হতে পারে এটা যে CF2Cl2। দেখো Cl মানে কি? ক্লোরো, F মানে কি? ফ্লুওরো, কার্বন, তাহলে এটার নাম হচ্ছে কি? ক্লোরোফ্লুরোকার্বন। তাহলে ক্লোরোফ্লুরোকার্বন এমন কিছু পদার্থ যার মধ্যে ক্লোরিনও থাকবে, যার মধ্যে ফ্লুওরিনও থাকবে, যার মধ্যে কি থাকবে? কার্বনও থাকবে। সো কার্বন থাকবে, ফ্লুরিন থাকবে, আর কি থাকবে? ক্লোরিন। এই নিয়ে তৈরি হবে ক্লোরোফ্লুরো, একটা কার্বন জাতীয় পদার্থ। এখন এই ক্লোরোফ্লুরোকার্বন কোথায় ইউজ করা হয়? রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়। সো এটাকে ইউজ করা হতো রেফ্রিজারেটরে, বর্তমানে ইউজ করা হচ্ছে না। রেফ্রিজারেটরে এটাকে ব্যবহার করা হতো, বা এসিতে এটা অনেক সময় ব্যবহার করা হতো। সো এই ক্লোরোফ্লুরোকার্বন রেফ্রিজারেটর বা এসিতে ব্যবহার করা হতো, এবং ব্যবহার করার ফলে এখান থেকে যে ক্লোরোফ্লুরোকার্বনগুলো বেরিয়ে আসতো, সে বেরিয়ে এসে তোমার এই ওজোন গ্যাসের এখানে চলে আসতো। এবার ওজোন গ্যাসের জায়গায় চলে এসে বা ওই ওজোন স্তরে পৌঁছে যেত, পৌঁছে গিয়ে এই ক্লোরোফ্লুরোকার্বন একটা বিক্রিয়া ঘটাতো। কি বিক্রিয়া না, তো এই ক্লোরোফ্লুরোকার্বন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ও কি করতো? একটা ক্লোরিন পরমাণুকে বার করতো। বিক্রিয়াটা ভালো করে বোঝো। সিএল কটা ছিল? দুটো। দেখো একটা সিএল থাকলো, তাহলে আর একটা সিএল পালিয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা? এর মাথায় একটা ডট দেওয়া হয়, কারণ কি একটা ইলেকট্রনকে বোঝায়, নাও দিতে পারো। এটাকে আমরা বলবো সক্রিয় ক্লোরিন পরমাণু বা সিম্পল ক্লোরিন পরমাণু। তাহলে আমরা দেখলাম যে অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন জাতীয় পদার্থ থেকে, তুমি লিখছো না বাবু, আচ্ছা হোয়াটএভার, তাহলে এখান থেকে কি তৈরি করলো? সক্রিয় ক্লোরিন পরমাণু। তো আমরা এখানে বুঝলাম কি? CF2Cl2 অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে একটা ক্লোরিন পরমাণু তৈরি করলো। ঠিক, এতদূর কি ক্লিয়ার হয়েছে? এবার এই ক্লোরিন পরমাণু কি করছে? ওজোনের সাথে বিক্রিয়া করছে। কি করছে না, তো O3 ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, ওই ক্লোরিনটাই দিয়ে তৈরি করছে তোমার ক্লোরিন মনো অক্সাইড, ClO। অক্সিজেন কটা আছে? একটা, তার জন্য মনো। দুটা থাকলে কি লিখিস? ডাই, যেমন CO2 কার্বন ডাই অক্সাইড। তিনটা থাকলে কি লিখিস? ট্রাই, SO3 সালফার ট্রাই অক্সাইড। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে ক্লোরিন মনো অক্সাইড তৈরি করছে। তাহলে অক্সিজেন যদি একটা চলে যায়, তাহলে অক্সিজেন কটা পড়ে থাকবে? আর তিনটে থেকে একটা চলে গেল, কটা থাকবে? তাহলে O2। তার মানে এখানে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ একটা ক্লোরিন পরমাণু একটা ওজনকে ভেঙে দিয়ে একটা অক্সিজেন গ্যাস তৈরি করে দিল। এই তো একটা ক্লোরিন একটা অক্সিজেনকে নিল, একটা অক্সিজেন এখানে পড়ে রইল, দুটো অক্সিজেন পড়ে রইল। ঠিক আছে, বুঝতে পারলে না? এখানে কটা অক্সিজেন আছে যোগ জানো তো? এটা কটা অক্সিজেন আছে? এখানে কটা? এখানে কটা? 2 আর 1 মিলে কত হয়? তাহলে 3 আর 3 মিলে গেল। ক্লিয়ার? এবার এই ক্লোরিন মনোঅক্সাইড, এই ক্লোরিন মনোঅক্সাইডটাই আবার ওজনের সাথে বিক্রিয়া করছে, দিয়ে কি করছে? আবার ক্লোরিন পরমাণু তৈরি হয়ে গেল। মানে দেখো একটা ক্লোরিন বেরিয়ে গেল, তাহলে একটা অক্সিজেন আর তিনটে অক্সিজেন মিলে কটা অক্সিজেন হলো? চারটে। তো চারটে অক্সিজেনকে তো আমরা এইভাবে লিখতে পারি, দুটো অক্সিজেন অণু। তাহলে আবার ক্লোরিন পরমাণু তৈরি হয়ে গেল, আবার ক্লোরিন পরমাণু, দেখো সাইকেলটা রিপিট হতে থাকবে। হ্যাঁ না বলো? দেখো এখান থেকে আবার রিপিট হতে থাকবে। হ্যাঁ না বল? তার মানে এইটা ঘটলো, আবার এটা তৈরি হয়ে গেল, আবার এটা ঘটবে, আবার এটা তৈরি হবে, এইভাবে সাইকেল রিপিট হতে থাকবে। এবং একটি মাত্র ক্লোরিন পরমাণু কয়েক লাখ ওজন গ্যাসকে ভেঙে দিতে পারবে। সো একটা ক্লোরিন পরমাণু এরকম করে কয়েক লাখ ওজন গ্যাসকে ভেঙে দিচ্ছে। তাহলে বোঝো যে এই CFC পদার্থটা ওজন গ্যাসকে ধ্বংস করার জন্য বেগকে বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ না বলো?
তাহলে যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে কি বলা হয়? অনুঘটক। তাহলে সিএফসি অ্যাকচুয়ালি এক প্রকারের কি হবে? অনুঘটক রূপে কাজ করছে। তুমি এই কোশ্চেনটা পাবে কোথায় পাবে তাও বলে দিচ্ছি। এই কোশ্চেনটা পাবে হচ্ছে তুমি এতে টেস্ট পেপারে, যখন টেস্ট পেপার করবো এবিটিএ। সো সিএফসি অনুঘটক রূপে কাজ করছে এবং এক্ষেত্রে আমরা দেখব যে মোটামুটি এই কাজ হচ্ছে। এক মিনিট, হ্যালো, বলো। 82 কততে? ফাটাই দিয়েছে তো। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে বাবু, খুশি হয়েছি তোমার জন্য। যাক, 9টা ভালো করে পড়ো এবার, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। বর্ণ মিশন বিশাল রেজাল্ট করেছে এবার, ক্লাস 8 থেকে যারা 9-এ উঠছে। একজন ফোন করেছিল 87 পেয়েছে বোধহয় 100-তে, একজন 82, 83। উফ, এদেরকে যে কি কষ্ট করে মানুষ করেছি আমি জানি। হোয়াট এভার, যাক, ভালো লাগছে। মিষ্টি তো খাওয়াবে না, ঠিক আছে, ছাড়ো। সো তাহলে লজিকটা বুঝতে পারলাম ব্যাপারটা, ওকে। শুধুমাত্র এইটাই নয়, আমরা একটু আগে পড়লাম স্ট্র্যাটোস্ফিয়ারে, এই নাম্বারটা শুনে না এনার্জি পাওয়া গেছে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি চলে? একটা জেট প্লেন বোধহয়, নাকি? জেট প্লেন। এবার এই জেট প্লেন থেকে একটি বিশেষ রকমের পদার্থ বেরিয়ে আসে, নাইট্রোজেন ঘটিত। এটার নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড। তাহলে জেট প্লেন থেকে বেরিয়ে আসছে নাইট্রিক অক্সাইড এবং এই জেট প্লেনটা কোথায় চলছে? সেই স্ট্র্যাটোস্ফিয়ারেই। এবার এই নাইট্রিক অক্সাইডও আবার ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করছে। তার মানে এটা ছিল না, তার সাথে এও যোগ হয়ে গেল, মানে এখন ডবল ইম্প্যাক্ট। তাহলে NO প্লাস O3 যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? NO2 প্লাস কি হবে? O2। দেখো বিক্রিয়া দেখো, 3টে অক্সিজেন আর একটা কটা? 4টে অক্সিজেন, 2টো আর 2টো কত হয়? তাহলে মিলে গেল। তাহলে এখান থেকে তৈরি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। আবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার ওজনের সাথে বিক্রিয়া করছে, মানে ওজন গ্যাস ছাড়ছে না, দিয়ে তৈরি করছে নাইট্রিক অক্সাইড প্লাস 2O2। দেখো আবার নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে গেল, মানে বিক্রিয়া আবার কি হবে? রিপিট চলতে থাকবে, হ্যাঁ না বলো? তাহলে এইভাবে রিপিট আকারে এরা ওজোন গ্যাসকে ভাঙতে থাকছে। তাহলে যদি কোশ্চেন আমাকে বলে যে ওজোন গ্যাসের ধ্বংসের জন্য নাইট্রিক অক্সাইড আর সিএফসির ভূমিকা, আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? নাইট্রিক অক্সাইড ওজনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি করছে, আর এদিকে সিএফসি থেকে নির্গত হওয়া ক্লোরিন পরমাণু, হ্যাঁ না বলো, সেই ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসকে ভেঙে সেখান থেকে অক্সিজেন তৈরি করছে এবং এটা চক্রাকারে চলতে থাকছে এবং একে একে এরকম করে ওজোন গ্যাসগুলো ধ্বংস হচ্ছে। এবার কোনো কোনো জায়গায় যদি ওজোন গ্যাস ধ্বংস হয়ে যায় বেশি পরিমাণে, সেই জায়গায় ওজোন গ্যাসে একটা গর্ত মতো দেখা যাচ্ছে, একটা সামান্য পরিমাণ গর্ত, এবং এই গর্তের মধ্য দিয়ে ইউভি রশ্মি ঢুকে যাচ্ছে। এগুলোর নাম দেওয়া হলো ওজোন হোল বা ওজোন গর্ত। তো ওজোন হোল বা ওজোন গর্ত, ওজোন হোল। এই ওজোন হোল প্রথম দেখেছিলেন বিজ্ঞানী ফোরম্যান বা জো ফোরম্যান। আমি পরীক্ষায় কিন্তু এইসব প্রশ্ন দেব খুব, তোমার স্টাডি ম্যাটেরিয়ালে থাকুক না থাকুক, কিন্তু এগুলো হচ্ছে আমার গুরুত্বপূর্ণ জিনিস। যে ফোরম্যান, আমি হয়তো পরের পরীক্ষাতে এই কোশ্চেনটা দেবো যে ওজোন হোল প্রথম কে দেখেছিলেন? ফোরম্যান, লিখতে হবে। এবার 10 না পেলে তখন দেখবো, ওকে। তাহলে পরে ওজোন হোল এই রকম ভাবে ঘটছে, কিন্তু বর্তমানে আমরা কি করেছি? এগুলো থেকে নিস্তার পেয়েছি কিভাবে? এই সিএফসি জাতীয় পদার্থ এখন বেশি ইউজ করছি না আমরা, তার ফলে এইরকম ঘটনা কম ঘটছে এবং দেখা গেছে যে এই ওজোন গর্তগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? ভরাট হচ্ছে। এবার আমাদেরকে তারা বলছে, আমি থোড়ি না টেলিস্কোপ দিয়ে দেখতে গেছি ওজোন গ্যাস ভর্তি হয়েছে কিনা, আমাকে ওরা বলছে ভর্তি হয়েছে, আমরাও শুনছি ভর্তি হয়ে গেছে, কিন্তু সত্যি তো আমি জানি না। বাট যেহেতু বলছে অথেন্টিক, তাহলে আমাদেরকে মেনেই নিতে হবে যে হ্যাঁ এটা সত্যি যে ওজোন গ্যাস ভর্তি হচ্ছে। সে বলে ভর্তি হয়ে গেছে বলে চলো আবার শুরু করে দিই, তা নয়, ঠিক আছে? আমাদেরকে এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কনসেপ্টটা কি বুঝতে পারলাম? ওজোন গ্যাসের স্তর। এবার ওজোন গ্যাস যদি সত্যি এখান থেকে উড়ে পালিয়ে যায় বা ওজোন গ্যাস এখানে সত্যি গর্ত হয়ে যায়, তাহলে আমাদের কি ক্ষতি হতে পারে? সবচেয়ে বেশি ক্ষতি হবে ইউভি রশ্মি ঢুকতে থাকবে। ইউভি রশ্মি 3 প্রকারের, ইউভিএ, ইউভিবি, ইউভিসি। এই ইউভিবি হচ্ছে আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আবার কেন? ইউভিবি মানব দেহে ভিটামিন ডি তৈরি করতে পারে। তাই আমরা সূর্যালোকে যখন দাঁড়াই, কিছু কিছু ইউভিবি আমার শরীরে চলে আসে এবং সেখান থেকে কি তৈরি হয়? ভিটামিন ডি। সো ইউভিবি দরকার। সেগুলো ইউভিএ বা ইউভিসি আবার গুরুত্বপূর্ণ নয়, ওরা আবার ক্ষতিকর। তাহলে এই সমস্ত ইউভি যদি ঢুকতে থাকে, তাহলে আমাদের দেহে স্কিন ক্যান্সার বা ক্যান্সার তৈরি হতে পারে। সালোক সংশ্লেষের উপর প্রভাব পড়বে উদ্ভিদের উপর, কারণ উদ্ভিদ তো সালোক সংশ্লেষ সূর্যালোক থেকে তৈরি হয়। সো এত কিছু ঘটনা ঘটবে এবং তুমি এখান থেকে যা ইচ্ছা মন যায় তখন লিখতে থাকো, কোনো ব্যাপার না, এখানে নাম্বার পেয়ে যাবে। কারণ তুমি পরিবেশকে ভালোবাসো, পরিবেশ সম্বন্ধে যাই লিখবে সেটাই ঠিক, অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পারলাম কনসেপ্টটা?
সো ইউভি রশ্মি সম্বন্ধে ক্ষতিকর প্রভাবগুলো আমার নোটসে দেখো 3, 4, 5, 10টা বোধহয় পয়েন্ট দেওয়া আছে, সো ইউ ক্যান চেক ইট আউট। ওকে, আই গেস এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি। সো ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার বোঝালাম। স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে উঁচু অংশ যেখানে স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হচ্ছে সেখানে উষ্ণতা কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস। স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম কি? মেসোস্ফিয়ার। এবার স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের স্তরের মাঝে যে অংশ তাকে কি বলবো? স্ট্র্যাটোপজ। হ্যাঁ না বলো? সো এটাকে কি বলবো আমরা? স্ট্র্যাটোপজ। তাহলে যদি কোশ্চেন দেয় স্ট্র্যাটোপজের উষ্ণতা কত, কি বলতে পারবে? 0 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছো স্ট্র্যাটোপজটা ওই লিজিনে বোঝায়। তাহলে আমি কোশ্চেন যদি ঘুরিয়ে দিই স্ট্র্যাটোপজের উষ্ণতা কত, কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। আমি কি বলতে পারলাম কোশ্চেনটা? সো স্ট্র্যাটোপজের উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি হবে, কারণ কি দেখতে পাচ্ছি আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমানায় উষ্ণতা ধ্রুবক থাকে, চেঞ্জ হয় না, এবং এটা 0 ডিগ্রি সি হয়, সেজন্য স্ট্র্যাটোপজের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আই গেস আমি বোঝাতে পারলাম। এখন আমরা ঢুকছি এবার মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার অনেকটা হালকা স্তর, এবং মেসোস্ফিয়ারে আবার উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকবে। কেন? এখানে কি হলো? বাড়লো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটাই কমছে, এটা বাড়ছে, এটা কি হবে? কমছে। তাহলে ন্যাচারালি এটা কি হবে? বাড়বে। তো মেসোস্ফিয়ারে আবার উষ্ণতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমছে, কমতে কমতে সবচেয়ে কম -92 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাচ্ছে, এবং এইটাই হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এটা প্রত্যেক টেস্ট পেপারের যে পাবে তুমি তোমাদের বছর, কারণ এই বছর ইম্পর্টেন্ট নয়। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর যদি বলা হয়, দ্যাট শুড বি মেসোস্ফিয়ার। মাথায় রাখবো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, কারণ এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকছে এবং প্রচুর পরিমাণে কমে যায়। তোমার কোনো সমস্যা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? খুব ফাস্ট বলছি, ঠিক আছে? ওকে, বলবে কোনো সমস্যা হলে। মাথায় এরকম করছো তো? ঠিক আছে, এভাবে তো ছাড়া করে ফিজিক্স ঢুকবে না, ফিজিক্স ঢুকবে। সো মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর। এর থেকে ঠান্ডা স্তর আমরা এখানে আর পাবো না। তাহলে এই কোশ্চেন যদি দেয় যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, কি নাম হবে? মেসোস্ফিয়ার। ওকে, বুঝতে পারলাম ব্যাপারটা? সো মেসোস্ফিয়ার ক্লিয়ার হয়েছে। এখন এই মেসোস্ফিয়ার স্তরে যদি উল্কাপিণ্ড আসে তাহলে আগুন লেগে যায়। সো মাথায় রাখবে মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড জ্বলে ছাই হয়ে যায়, এবং আমরা যে তারা খসা দেখি সেটা কিন্তু সেই মেসোস্ফিয়ারেই আগুন লাগে। এবার অ্যাস্টেরয়েড বা সেই অংশটা যদি একটু বড় হয় তাহলে সেটা পৃথিবীতে এসে পৌঁছায়, আর যদি ছোট হয় তাহলে আকাশে কি হয়? পুড়ে ছাই হয়ে যায়। সেই জন্য অনেক সময় পুড়ে ছাই হয়ে যায় বলে আমাদের আগুনের মতো দেখতে পাই যে তারা খসে পড়ছে। অ্যাকচুয়ালি তারা খসা নয়, ওটা অ্যাস্টেরয়েড বা এরকম টাইপের কিছু আমাদের পৃথিবীর বাইরের কিছু অংশ, সেগুলোই আমাদের এখানে এসে পড়ে এবং মেসোস্ফিয়ার অংশে চলে যায়। তাহলে যদি কোশ্চেন দেয় উল্কাপিণ্ড কোন স্তরে দগ্ধ হয় বা পুড়ে যায়, দ্যাট শুড বি ইওর কি? মেসোস্ফিয়ার। আমি কি বুঝতে পারলাম কনসেপ্টটা? এই কোশ্চেনটা প্রত্যেকবার পরীক্ষায় কোন স্কুল দেয়, খুব ইম্পর্টেন্ট, যে কোন স্তরে উল্কাপিণ্ড জ্বলে যায় বা এই হয়ে যায়। সো মেসোস্ফিয়ার সম্বন্ধে মোটামুটি পড়লাম আমরা। মেসোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। আবার থার্মোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে, বাড়তে বাড়তে এই স্তরে উষ্ণতা অনেক বেশি হয়ে যায়, সেই জন্য এটা কি? থার্মোস্ফিয়ার। এবং মনে রাখবে থার্মোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতা হয় 1200 ডিগ্রি সেলসিয়াস প্রায়। এবার এত বেশি উষ্ণতা হওয়ার কারণে এখানে যে সমস্ত গ্যাস থাকে সেগুলো সব আয়নিত অবস্থায় থাকে। আয়নিত অবস্থায় কেন থাকে? ক্লাস 9 এর একটা ছোট্ট কনসেপ্ট, সেখান থেকে একটু বোঝানোর চেষ্টা করছি, জানি তোমরা ভালো মতো পড়োনি, তাও শোনো। কি সেটা? না তো তোমরা বোরের তত্ত্ব অনুসারে পড়েছো যে কোনো পরমাণুতে যদি কিছু পরিমাণ শক্তি দেওয়া হয় তাহলে ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে চলে যায়, তাই তো? ধরো যদি হাইড্রোজেনের কথা ভাবো, হাইড্রোজেনের একটি মাত্র প্রোটন আছে আর বাইরে কি ঘুরে বেড়াচ্ছে? একটা ইলেকট্রন। ঠিক, এটা হাইড্রোজেন, সিম্পল। এবার এই হাইড্রোজেনে যদি বাইরে থেকে আমি শক্তি দিই তাহলে এই শক্তি দেওয়ার ফলে এই ইলেকট্রনটা কি হবে? সেই শক্তিটাকে শোষণ করবে, শোষণ করে এই কক্ষপথ থেকে পালিয়ে যাবে। এবার কক্ষপথ থেকে পালাবে, তার জন্য তো তার একটা শক্তি দরকার। এক্সাম্পল দিচ্ছি, এই নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস তো, যদি বা নিউক্লিয়াস নয়, নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মধ্যে একটা শক্তি কাজ করে, ঠিক আছে? এই শক্তি, এটাকে বলিও না যে নিউক্লিয় শক্তি, নয় বাবা, নিউক্লিয় শক্তি আলাদা জিনিস। এই একটা শক্তি কাজ করে, কি শক্তি? না তো যে শক্তির মধ্যে নিউক্লিয়াস ইলেকট্রনকে ধরে রেখেছে, তাহলে এখানে ইলেকট্রনের একটা শক্তি আছে।
তাহলে এই ইলেকট্রনের শক্তিটা কত না, তো এই ইলেকট্রনের শক্তি হয় -13.6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট শক্তির একটা একক, আমরা পড়েছিলাম কার্যক্ষমতা শক্তি অধ্যায়ে, আমার মডিউলে ছিল কোশ্চেন, মনে করে দেখবে আর উল্টে দেখতে পারো। তাহলে মাইনাস, এবার মাইনাস মানে কি, মাইনাস মানে সে ধার করে বসে আছে। মাথায় রাখবে কোন জায়গায় শক্তির মান যদি ঋণাত্মক হয়, কোন জায়গায় শক্তির মান যদি ঋণাত্মক হয়, তাহলে সে ওই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে পারবে না, এটাকে বলা হয় বাউন্ড। যেমন ধরো তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে এখন বেরোতে পারবে না, কেন? তোমার পকেটে কোনো টাকা নাই, তোমার এখন নেগেটিভ চলছে। যেদিন তুমি নিজে বড় হবে, ইনকাম করতে শিখবে, তখন তুমি কি বাবাকে বলে বাবা আমি এখান থেকে যাচ্ছি, ঘুরে আসি, তুমি ইজিলি যেতে পারো। ততদিন তোমাকে ওয়েট করতে হবে। তাহলে এও এখন কি আছে, এরকম বাধ্য সন্তানের মতো ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। ইটস ট্রু, ইয়েস। এবার আমি কি করলাম, একে বাইরে থেকে একটা শক্তি দিলাম। তোমার কোনো বন্ধু প্রভোগ করলো, চল চল ঘুরে আসি, কি হবে, ঠিক আছে চল। তাহলে এই শক্তিটাকে না, তো এই শক্তিটা হচ্ছে এই পৃথিবী বা সূর্য থেকে আগত শক্তি, যেটা সূর্যালোক। সূর্যালোক এখানে আসছে থার্মোস্ফিয়ারে এবং হাইড্রোজেনকে শক্তি দিচ্ছে। এবার হাইড্রোজেনকে যদি এতটা পরিমাণ শক্তি দিয়ে দেয়, তাহলে +13.6 যদি শক্তি দিয়ে দেয়, এনার্জি কত হয়ে যাবে? 0। যে কোনো বস্তুর এনার্জি 0 মানে সে ফ্রি। সো এবার সে ফ্রি হয়ে গিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এখন এই ইলেকট্রনটা যদি বেরিয়ে যায়, তাহলে হাইড্রোজেন 1 একক ধনাত্মক আধান যুক্ত হবে, হ্যাঁ না বলো? এবং এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, এবং এটাই একটা প্লাজমা স্টেটের মতো এখানে থাকবে। ক্লিয়ার হলো কনসেপ্টটা? সো এই জায়গাটায় এইভাবে হাইড্রোজেন আয়ন তৈরি হয়। তাহলে এখানে গাদাগুচ্ছ পরিমাণ কি আছে? হাইড্রোজেন আয়ন। প্রচুর পরিমাণ এখানে কি আছে? এরকম হাইড্রোজেন আয়ন, আয়নিত অবস্থায় আছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম কনসেপ্টটা? সো হাইড্রোজেন আয়ন এইভাবে থার্মোস্ফিয়ারে তৈরি হয়ে গেছে। যেহেতু এত পরিমাণ আয়ন এই স্তরে আছে, সেজন্য এই স্তরে আরেকটা নাম আছে কি? আয়নোস্ফিয়ার। কারণ কি এখানে প্রচুর পরিমাণে আয়ন পাওয়া যায়, সেজন্য এটাকে কি বলা হয়? আয়নোস্ফিয়ার। এখন আয়নোস্ফিয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে কি না, তো আমরা ভূপৃষ্ঠ থেকে যে রেডিও তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাঠাই, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ এই স্তর দ্বারা প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ব্যাক করে চলে আসে। এবার তাহলে বেতার সংযোগের জন্য এই স্তর খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ না বলবে? কারণ আমরা বেতার তরঙ্গ এখান থেকে পাঠাই, আবার প্রতিফলিত হয়ে আবার চলে আসে। সো বেতার ব্যবস্থা বা এই রকম কমিউনিকেশন যেটা আমরা এই তরঙ্গের মাধ্যমে করতে পারবো, সেটার জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইয়েস অর নো? কারণ কি আমরা এখানে একটা তরঙ্গ ফেললাম, তরঙ্গটা গেল, আবার বাউন্স ব্যাক হয়ে এখানে চলে গেল, তাহলে দুজনের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করা যেতে পারে, বেতার ব্যবস্থা। এছাড়াও এই জায়গাটায় কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। কেন? এখানে যখন আয়নগুলো এরকম ভাবে তৈরি হয়, তখন সেখানে আলোর ছটার মতো সৃষ্টি হয় সূর্যের কসমিক রেডিয়েশনের সঙ্গে, বা সূর্য থেকে আগত কসমিক তোমার তরঙ্গের সঙ্গে বিক্রিয়া করে বা একটা ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। তো এই জায়গাটা এরকম অরোরা অস্ট্রালিস তোমরা পড়েছো হয়তো, অরোরা বেরিয়ালিস। তো এইরকম ঘটনা এখানে দেখা যায়, যেগুলোকে আমরা কি বলি? মেরুজ্যোতি। এই মেরুজ্যোতিগুলো কিন্তু এই থার্মোস্ফিয়ারে দেখা যায়। কনসেপ্টটা কি আমি বোঝাতে পেরেছি কনসেপ্টটা? সো এই হলো আমাদের থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? পুরো বুঝাতে পেরেছি? মেরুজ্যোতি। থার্মোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম কি হবে? এক্সোস্ফিয়ার। এবার থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার মাঝের স্তরটাকে কি বলবো? থার্মোপজ, হ্যাঁ না বলো? কারণ তোমার থার্মো থেমে যাচ্ছে। এক্সোস্ফিয়ার মোটামুটি সবচেয়ে বাইরের স্তর, এবং এই স্তর পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার থেকে শুরু হয় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে। 400-450 থেকে শুরু হয়ে যায়। এখন এই এক্সোস্ফিয়ার পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর হওয়ায় এর মধ্যেই কৃত্রিম উপগ্রহ পাওয়া যায়। সো এক্সোস্ফিয়ারের মধ্যে কিন্তু কৃত্রিম উপগ্রহ পাওয়া যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ এই কোশ্চেনটা পরীক্ষায় দেয়। সো কৃত্রিম উপগ্রহ তুমি পাবে হচ্ছে এক্সোস্ফিয়ারে, এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক স্পেস স্টেশন এই স্তরেই অবস্থিত। আমার নোটসে দেখবো বড় বড় করে লেখা আছে, অসুবিধা নাই, এখন দেখতে হবে না। তাহলে আন্তর্জাতিক স্পেস স্টেশন আমরা দেখব এই স্তরের মধ্যেই অবস্থিত। লজিক্যালি আমরা এখানে দেখলাম যে বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ারে কি হয়? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং কৃত্রিম উপগ্রহ অবস্থিত। এক্সোস্ফিয়ার একদম খুব পাতলা স্তর, এবং এখানে বায়ুমণ্ডল প্রায় শেষ হয়ে যায়, এবং একটা কাল্পনিক স্তর ধরে নেওয়া হয় যে এর বাইরেও আছে, যেটাকে বলা হয় কি? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার তৈরি হয় পৃথিবীর ম্যাগনেটের জন্য বা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য। তোমরা ক্লাস 7-এ পড়েছো পৃথিবী নিজেই একটা বিরাট বড় চুম্বক,
এবং এটা প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? গিলবার্ট। ঠিক আছে, এখন আমরা যদি দেখি তাহলে এটা যদি পৃথিবীর চুম্বক হয়, তাহলে এটা পৃথিবীর উত্তর গোলার্ধ, এটা পৃথিবীর দক্ষিণ গোলার্ধ, তাহলে চুম্বকের দক্ষিণ মেরু এখানে আছে, হ্যাঁ না বলো, আর চুম্বকের উত্তর মেরু এখানে আছে। ঠিক তো উল্টোটা হয়, মনে পড়ছে 7-এ পড়েছিলে। এখন চুম্বকের উত্তর মেরু থেকে কিছু বলরেখা বেরিয়ে দক্ষিণে প্রবেশ করে, উত্তর মেরু থেকে বলরেখা প্রবেশ করে দক্ষিণে। এইভাবে কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীকে কেন্দ্র করে আছে। তোমরা এটা ইউটিউব শর্টস অনেক সময় দেখবে, এরকম ভাবে দেখায়। সো ম্যাগনেটিক ফিল্ড এইভাবে পৃথিবীকে বলয় আকারে ধরে রেখেছে, এবং এই স্তরটাকেই বলছি আমরা ম্যাগনেটিক ফিল্ড। এবার সূর্য বা অন্যান্য জায়গা থেকে অনেক সময় কসমিক রেডিয়েশন আসে, যেমন অনেক সময় তোমরা পড়বা সোলার স্টর্ম বা সৌর ঝঞ্ঝা। সূর্যের মধ্যে কিছু এরকম গন্ডগোল হলে অনেক সময় সূর্য থেকে কিছু কসমিক রেডিয়েশন বেরিয়ে চলে আসে। তাহলে এই সোলার ঝঞ্ঝাগুলো যখন আসে, তখন এই স্তরগুলো, এখানে যে ম্যাগনেটোস্ফিয়ারের স্তর আছে, এর সাথে তারা ইন্টারঅ্যাক্ট করে। ইন্টারঅ্যাক্ট করার ফলে এই জায়গাটায় এরকম গোল গোল একটা রিং এর মতো স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, এই রিং রিং স্ট্রাকচার গুলোকে অনেক সময় বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, বলয়ের মতো। সো ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, এটা তুমি ম্যাগনেটোস্ফিয়ারে দেখতে পাবে, এই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের জন্য দেখা যায়। সো যদি কোশ্চেন দেয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কোন স্তরে দেখা যায়, কি বলবো আমরা? ম্যাগনেটোস্ফিয়ার। সো ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়। কনসেপ্ট আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই হলো আমাদের বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, যে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে শুরু করে একদম মহাশূন্য পর্যন্ত যতগুলো স্তর আছে সেগুলোকে আমরা পরপর এভাবে করলাম। এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে কি কারো কোনো সমস্যা আছে? বলতে পারো। কারো কোনো সমস্যা আছে? বলতে পারো। আছে? কোনো সমস্যা নেই, মিলিয়ে দিলাম। তাহলে চলো এবার আমরা পড়বো গ্রিন হাউস ইফেক্ট বা সবুজ ঘর প্রভাব। গ্রিন হাউস ইফেক্টটা কি যদি আমি বলি, না তো মেরু প্রদেশে বা যে সমস্ত জায়গায় 6 মাস গ্রীষ্ম 6 মাস শীত পড়েছে নিশ্চয় ভূগোলে হয়, সেই সমস্ত জায়গায় একটানা কখনোই রোদ থাকে না বা খুব তীব্র রোদ থাকে না। ওখানে লাইফ সার্ভাইভাল খুব কষ্ট হয় বিকজ অফ দ্য লো টেম্পারেচার, যেহেতু উষ্ণতা কি হয় ওখানে কম হয়। কোথায়? মেরু প্রদেশে উষ্ণতা কি হয়? কমই তো হয়। এবার মেরু প্রদেশে যেহেতু উষ্ণতা কম হয়, সেই জন্য ওই জায়গায় গাছপালা সঠিকভাবে জন্মায় না। তার জন্য কি করা হয়, এক প্রকার বিশেষ কাঁচ নির্মিত ঘর নেওয়া হয়, একটা কাঁচ নির্মিত ঘর। এই কাঁচের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, সূর্য থেকে যখন আলোক রশ্মি আসছে সেইগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত। আই রিপিট, সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসছে সেগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত, কম তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হওয়ার ফলে তারা কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে, সুন্দর ঢুকে যাচ্ছে। ঢুকে যাওয়ার পর এখানে যে মাটি আছে সেই মাটি দ্বারা শোষিত হয়, এবং এই মাটি দ্বারা শোষিত হওয়ার পর এরা বিকরিত হয়। মাটি দ্বারা শোষিত হওয়ার পর বিকরিত হলে এরা তখন বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের আকার ধারণ করে, এরা বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য হয়। তাহলে সূর্য থেকে আগত তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি হয়? ক্ষুদ্র, এবং মাটি থেকে প্রতিফলিত হওয়ার পর এগুলো কি হয়ে যায়? বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য। এবার এই বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য রশ্মিগুলো আর এই কাঁচ ভেদ করে বেরোতে পারে না। তো যদি না বেরোতে পারে তাহলে এই রেডিয়েশনটা এখানে সীমাবদ্ধ থেকে যাবে, অর্থাৎ এই ঘরটা আস্তে আস্তে কি হবে? গরম হবে। তাহলে এরকম ভাবে যদি ঘরটা গরম হয়, তাহলে একটা সার্টেন টেম্পারেচার 15-20 ডিগ্রি সেন্টিগ্রেড জন্মগ্রহণ হলেই বা এখানে তৈরি হয়ে গেলে পরেই আমরা দেখব এই জায়গাটায় গাছপালা জন্মগ্রহণ করছে, বা এই জায়গাটায় খুব সুন্দরভাবে চাষবাস করা যায়। এবার কোনো জায়গায় চাষবাস বা গাছপালা লাগালে সেই জায়গাটা কেমন লাগবে দেখতে? সবুজ। সেই জন্য এই ঘরটার নাম হলো কি? সবুজ ঘর। এবং এই ইফেক্টটাকে বা এই প্রভাবটাকে বলা হলো গ্রিন হাউস ইফেক্ট। বুঝতে পারলাম? তাহলে গ্রিন হাউস ইফেক্ট এইভাবে তৈরি হয়েছে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? পৃথিবীর বায়ুমণ্ডলেও এরকম কিছু গ্যাস আছে যেগুলো এইরকম ভাবেই কাজ করে। এটা যদি পৃথিবীর সারফেস হয়, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে এরকম কিছু গ্যাস আছে যেগুলো এইরকম কাঁচের ঘরের মতো কাজ করছে, কাঁচের ঘরের মতো কাজ করছে। ঠিক আছে, তারা কি করছে, যে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে ঢুকতে দিচ্ছে, কিন্তু বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যকে আর বেরোতে দিচ্ছে না। তাহলে এরা ট্র্যাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ না বলো? তাহলে এই যে ট্র্যাপ হয়ে যাচ্ছে, তার ফলে
পৃথিবীতে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার বজায় আছে, যেটাকে বলা হয় অ্যাভারেজ টেম্পারেচার, প্রায় 15-16 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা গড় তাপমাত্রা। কিন্তু অন্যান্য গ্রহে গেলে তুমি এই রকম তাপমাত্রা পাবে না। তুমি কি খেলা করছো কিছু নিয়ে? তো এই গড় তাপমাত্রা পাওয়া যায়, যেমন তুমি শুক্র গ্রহে গেলে পাবে না, তাই না? চাঁদে গেলে পাবে না। তো এইরকম ঘটনা দেখা যায়। এবার এটা যদি প্রাকৃতিক উপায়ে থাকতো খুব ভালো ছিল, কোনো ব্যাপারই ছিল না, আমার কিছুই অসুবিধা নাই। কিন্তু আবার এগেইন সেই আমরাই কি করছি, এমন কিছু কিছু পদার্থ বা এমন কিছু কিছু পদার্থ বা ইউজ করছি, বের করে দিচ্ছি, যার ফলে এই গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই গ্যাসগুলোর পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে তাদের তাপ ধারণ ক্ষমতাও কি হবে, বাড়বে। তো তাপ পরিমাণ যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে পৃথিবীর উষ্ণতা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। এটাকে কি বলবো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই সমস্ত গ্যাস যারা এই রকম কাজ করে তাদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। অর্থাৎ যে সমস্ত গ্যাস এই সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে ঢুকতে দেয়, কিন্তু বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে বেরোতে দেয় না, সেই সমস্ত গ্যাসকে আমরা কি বলবো, গ্রিন হাউস গ্যাস। এবার এই গ্রিন হাউস গ্যাস প্রধান যে গ্রিন হাউস গ্যাস সেটা হচ্ছে কি, অজৈব গ্যাস। এটা হচ্ছে কি, কার্বন ডাই অক্সাইড। তাই যদি বলা হয় গ্রিন হাউস গ্যাস একটি অজৈব কার্বন ডাই অক্সাইড। শুধু অজৈব কার্বন ডাই অক্সাইডই নয়, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, জলীয় বাষ্প, সিএফসি, এগুলো সবই হবে অজৈব গ্রিন হাউস গ্যাস। সরি, সিএফসি নয়, ঠিক আছে, অজৈব গ্রিন হাউস গ্যাস এগুলো। তাহলে স্যার জৈব গ্রিন হাউস গ্যাস কোনগুলো? জৈব গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে মিথেন, CH4 CFC। তাহলে গ্রিন হাউস গ্যাস দু রকমের পেলাম, একটা হচ্ছে জৈব আর একটা কি পেলাম, অজৈব। একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম মিথেন, অজৈব গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো পেলাম। আমরা যদি দেখি পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস গ্যাসের অবদান সবচেয়ে বেশি, না তো কার্বন ডাই অক্সাইড। কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে, তাই মাথায় রাখবো যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকার জন্য এই কার্বন ডাই অক্সাইডের অবদানও কি হবে, সবচেয়ে বেশি। তাহলে এই কার্বন ডাই অক্সাইডের অবদান সবচেয়ে বেশি এই গ্রিন হাউস গ্যাসের জন্য। কার্বন ডাই অক্সাইডের পরে যেটা পাওয়া যায় সবচেয়ে বেশি পরিমাণে মোটামুটি জলীয় বাষ্প, সেগুলোর পরিমাণ আছে। কিন্তু কিন্তু যদি একটা অণুর বিবেচনা করো, যে একটা কার্বন ডাই অক্সাইড আছে, একটা সিএফসি আছে, ঠিক আছে, তাহলে এইগুলোর মধ্যে আর একটা ধরো মিথেন আছে আর একটা সিএফসি আছে। এবার কার বেশি অবদান? তো এর বেশি, কিন্তু একটা অণুর মধ্যে কার ধরার ক্ষমতা বেশি, না তো সবচেয়ে বেশি ধরার ক্ষমতা আছে সিএফসি। সবচেয়ে বেশি পরিমাণে সে তাপকে ধরে রাখতে পারে। তারপর কি আছে, মিথেন, তারপর আছে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ মিথেনের পরিমাণ যদি তুলনামূলকভাবে বেড়ে যায়, তাহলে পরে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং তত করে বাড়তে থাকবে। সেজন্য মিথেন গ্যাসকে কোনো রকম ভাবে বাড়তে দেওয়া হয় না, বা এগুলোকে বাড়তে দেওয়া যাবে না, কার্বন ডাই অক্সাইডও দেওয়া যাবে না। সো এই গ্লোবাল ওয়ার্মিং হলে পরে কি কি হতে পারে? সো গ্লোবাল ওয়ার্মিং হলে পরে আমরা দেখব কি হচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবার পৃথিবীর গড় উষ্ণতা যদি আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে পরে কি হবে, মেরু প্রদেশের বরফগুলো আস্তে আস্তে গলতে থাকবে। এবার মেরু প্রদেশের বরফ যদি আস্তে আস্তে গলে যায়, তাহলে সমুদ্র স্তর আস্তে আস্তে বাড়বে। সমুদ্র স্তর বাড়লে সমুদ্র তীরবর্তী শহরগুলো নষ্ট হবে, জলবায়ুর পরিবর্তন দেখা যাবে, ইত্যাদি সমস্ত ঘটনা এগুলো ঘটবে। তাহলে আমাদের উচিত হবে যেমন করে হোক কার্বন ডাই অক্সাইডের এমিশন বা কার্বন ডাই অক্সাইড যে বেরিয়ে যাচ্ছে এটার পরিমাণকে কি নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ করা মানে এই নয় যে পুরোপুরি বন্ধ করে দেওয়া, সেটাও তুমি পারবে না। কেন? তুমি হট করে বলতে পারো না যে আজকে সব যানবাহন বন্ধ, সম্ভব নয়, কারণ যানবাহন থেকে তো কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। তুমি কখনো বলতে পারো না কলকারখানা বন্ধ, এমনি তো বলা যাবে না, কলকারখানা আমাদের রোজগার দেয়, তো কলকারখানা বন্ধ করা যাবে না। তাহলে বন্ধ ইজ নট এ গুড আইডিয়া। আমরা রাদার বলতে পারি যে কলকারখানা চলুক, কিন্তু সেখান থেকে যেন পলিউটান্ট বা দূষক পদার্থ না বেরোয়, সেটা তুমি দেখো। অর্থাৎ আমরা আমাদের দেশের ক্ষেত্রে বলতে পারি যে যে সমস্ত কলকারখানা চলছে তাদের একবার পরীক্ষা নিরীক্ষা করো, যন্ত্র ঠিক আছে, সেখান থেকে যে সমস্ত গ্যাসগুলো বেরোচ্ছে সেগুলো কোনো রকম দূষণ করছে না, তাহলেই ঠিক আছে। যেমন যে যানবাহনগুলো থেকে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে সেগুলো কম ইউজ করা, বরং ইলেকট্রিক ভেহিকলস আছে বা সিএনজি যেগুলো থেকে কম দূষণ বেরোচ্ছে সেগুলো ইউজ করা। তাহলে এগুলো ক্ষেত্রে যদি আমরা করতে পারি, তাহলে পরে আমাদের কার্বন ডাই অক্সাইড এমিশন কি হবে, কম হবে। তাহলে সেক্ষেত্রে
আমরা আরো বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড দেখতে পাবো না। তাহলে গ্লোবাল ওয়ার্মিং আস্তে আস্তে কমবে, যেমন করে আমরা ওজোন স্তরটাকে ঠিক করতে পেরেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা পারবো। এখন সত্যি কথা বলতে গেলে হুট করে একদিনে কার্বন ডাই অক্সাইড এমিশন করা বা বন্ধ করা যাবে না, তাহলে এটা একটা দীর্ঘ প্রসেস। এবার এই কার্বন ডাই অক্সাইড এমিশনের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে জ্বালানি, সবচেয়ে বেশি পরিমাণ জ্বালানি। কারণ আমরা দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহার করি। তুমি এই যে এখান থেকে সারাদিনের পর হেঁটে আসতে পেরেছো বিকজ অফ দ্যাট জ্বালানি, কারণ তুমি খেতে পেয়েছো, কারণ সেই রান্নার গ্যাস পুড়িয়েছো, সেখান থেকে খেয়েছো বলে তুমি আসতে পেরেছো। 2 নাম্বার, তুমি এই যে কোনো জায়গা থেকে আসছো যাচ্ছ, এই ক্ষেত্রে তোমাদের বিভিন্ন যানবাহন কাজে লাগছে, সেক্ষেত্রে বেরোচ্ছে। তুমি যে জামা কাপড় পরে আছো, কলকারখানা, তার জন্য কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসছে। সো এই সমস্ত কারণে, ইনফ্যাক্ট তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ সেটাও তোমার জন্য ক্ষতিকর পরিবেশের জন্য, কারণ সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসছে। সো অ্যাকচুয়ালি হ্যাঁ মরে যাও, মানে কি বলবো, যে এবার মরে যাওয়াটা তো কোনো সমাধান নয়, সমাধান বার করতে হবে। সেই জন্য এত কিছু ভাবা, সেই জন্য চ্যাপ্টারটার নাম কি, পরিবেশের জন্য ভাবনা। যে তুমি ভাবো যে সত্যি কি করছো। আমি দেখবে মাঝে মধ্যে স্ট্যাটাস দিই, আগের দিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কলকাতায় 500 টন বোধহয় না 500 মেট্রিক টন হবে হয়তো, হ্যাঁ প্রায়, যে প্লাস্টিক প্রত্যেক দিন আমরা ইউজ করছি পার ডে। আরে এক সপ্তাহ হলে তো মেনেই নিতাম, পার ডে ভাই 450 টন, মানে মানে হিসাব কোথায় যায় তাহলে। সো এইগুলো তো কমাতে হবে, না কমালে পরে তো কি হবে, ভবিষ্যতে নষ্ট হবে বা ভবিষ্যৎ খারাপ হবে। এর জন্য আমরা একটা উন্নয়নের কথা ভাবতে পারি, উই ক্যান ভাবতে পারি একটা উন্নয়ন, সেটাকে আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যটা কি? লক্ষ্যটা কি, যে তুমি তোমার জীবৎকালে যে সমস্ত রিসোর্স বা যা ইউজ করছো সেগুলো ইউজ করো, কিন্তু যেমন তেমন ভাবে নয়। মানে কি, যে তুমি এমন ভাবে ইউজ করো যাতে তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই। তুমি সিগনালে দাঁড়িয়ে আছো আর তুমি কি করছো, স্কুটার চালিয়ে বা বাইক চালিয়ে রেখে দিচ্ছ, ঠিক আছে তেল পুড়ছে, আমার তেল পুড়ছে, আরে তোর তেল পুড়ছে কিন্তু পৃথিবীর তেল তো যাচ্ছে, কারণ ওকে তো আর তৈরি করা যাবে না। যে পেট্রোল একবার শেষ মানে শেষ, এমন নয় যে কয়েকশো মানুষকে মেরে ওখানে পুঁতে দিলাম, চলো 2-4 বছর পর তেল তৈরি হবে না এরকম, তাই এরকম হয় না। কোনো এক বছর কোনো এক সময় ডাইনোসর ফাইনোসর মরেছিল, সেইগুলোর পেট্রোলই আমরা এখন দেখতে পাচ্ছি, তাই তো লজিক্যালি, তো এরকম তো হবে না। সেই কারণে আমাদের টাকা আছে বলে আমরা যা মন যায় করবো, এটাও করা যাবে না। সেই কারণে আমাদের এই চিন্তা ভাবনা আনতে হবে যে যখন সিগন্যালে আছি তখন কি হবে, স্কুটার বন্ধ রাখবো যাতে তেল না পড়ে, তোমার নিজেরও টাকার অবস্থা ঠিক থাকবে আর লোকেরও থাকবে। সো এই সমস্ত কথা ভাবতে হবে। যেমন কয়লা, কিছু নাই যে ঘর গরম করার জন্য চলো কয়লা পুড়িয়ে দিই, না বাবা, কোনো ব্যাপার নাই, ঘর দোর বন্ধ রাখে এমনি ঘর গরম হয়ে থাকবে। সো আমি কথা মানে বলছি, যে এক্সাম্পল দিচ্ছি, এগুলো করা উচিত নয়। সেই জন্য স্থিতিশীল উন্নয়ন কি, তুমি তোমার জীবনযাপন যা করছো ঠিকঠাক করো, কিন্তু আগামী প্রজন্মের জন্য তুমি ভাবো যে তোমার যে আগামী যারা আসবে ভবিষ্যতে, তারা যেন এমন না হয় যে এটা কয়লা মিউজিয়ামে রাখা আছে, এরকম কয়লা দেখতে ছিল, আমরাই সব দায়ী, এগুলো নষ্ট করে দিচ্ছি, এই কথাটা না বলতে হয়। যে 1 বোতল পেট্রোল রাখা আছে, যে ওই দেখো ওটা পেট্রোল, হ্যাঁ এগুলো ছিল এক সময়, আমরা জানি সেগুলো ইউজ করতে, এখন তো নাই আর, এইরকম না বলতে হয়। এই সুযোগ সুবিধা যেন তারাও পায়, এই সুযোগ সুবিধা যেন তারাও পায় লজিক্যালি, বুঝতে পারছি ব্যাপারটা, যে এমন ভাবে তুমি ইউজ করো না, ঠিক আছে। সো এরকম যেন না হয়, এটাই স্থিতিশীল উন্নয়নের ধারণা। তো ঠিক আছে, যারা ভাববে তারা তো অবভিয়াসলি, আমি তো বলবো সবাইকেই ভাবো, কিন্তু কি বলবো আর, চেষ্টা করি আমি নিজে যতটা পারি ভাবার। সো স্থিতিশীল উন্নয়ন কনসেপ্টটা বুঝলাম। এবার তাহলে স্থিতিশীল উন্নয়নকে যদি ভাবতে হয়, তাহলে আমাদেরকে কয়লা পেট্রোল ডিজেল এগুলো নিয়ে আলাদা আলাদা করতে হবে, কারণ কয়লা পেট্রোল ডিজেল এগুলো দিয়ে আর স্থিতিশীল উন্নয়ন ভাবনা যাবে না। তাহলে স্থিতিশীল উন্নয়ন ভাবতে গেলে আমাকে কয়লা পেট্রোল থেকে বেরিয়ে আসতে হবে। কেন? কারণ কয়লা পেট্রোল কিছুদিনের মধ্যেই শেষ হবে, কিছুদিন না হলেও কয়েক বছর পর শেষ হবে, তো শেষ তো হবেই বেটা। তো শেষ যদি হয়ে যায় তখন কি করব? তো শেষ হওয়ার পর ভাববো, না শেষ হওয়ার আগে থেকে ভাবতে শুরু করাটা বেটার? শেষ হওয়ার আগে থেকে ভাবতে শুরু, নিশ্চয় যখন মরছি তখন ওষুধ খাবো না, আগে থেকে ট্রিটমেন্ট চালাবো যাতে আমার কি হয়, বেঁচে থাকি। তাহলে কয়লা পেট্রোল যেন আমার যদি 20 বছরের স্টক থাকে, আমি এমন কিছু ভাববো যেন 20 বছরেরটা স্টক 40 বছর হয়ে যায়, ঠিক তো? তার জন্য যে ভাবনা, সেই ভাবনাটাকে নিয়ে এবার আলোচনা করব। তো প্রথমেই আসতে হবে আমাদেরকে জ্বালানি সম্বন্ধে। জ্বালানি কাকে বলে? না তো যে জ্বলতে পারে সেই জ্বালানি, অবভিয়াসলি ট্রু, কিন্তু যে জ্বলবে সেই জ্বালানি এবং সেই জ্বালানিটা মানব কল্যাণে কাজে লাগাতে হবে। সে তো মানুষও জ্বলে, সে বলে মানুষকে পুড়িয়ে উপরে খিচুড়ি রান্না করবো, তাও তো করা যাবে না।
তাই না? লাইক এরকম যে শ্মশানে মানুষ তলে পুড়ছে, ওপরে সুন্দর খিচুড়ি রান্না করে তাদেরকে বসে খাইয়ে দিচ্ছি, এরকম তো করা যাবে না। মানে জ্বালানি তার বিশেষ তার ডেফিনিশন দরকার, তাই না? যে শুনে খারাপ লাগছে নাকি শোনা যে এরকম ব্যাপার, স্বাভাবিক খারাপ লাগবে অবভিয়াসলি। তো জ্বালানির ডেফিনিশন হওয়া উচিত, ঠিক আছে? একটা আদর্শ জ্বালানি, আইডিয়াল জ্বালানি যদি বলি, তাহলে তার জ্বলনাঙ্ক হবে কম বা মাঝারি বলতে পারো। জ্বলনাঙ্ক কাকে বলে? যে উষ্ণতায় কোনো পদার্থ জ্বলতে শুরু করে তাকে বলা হয় তার জ্বলনাঙ্ক। তাহলে যদি একটা আদর্শ জ্বালানি ভাবি, আদর্শ জ্বালানি, তাহলে আদর্শ জ্বালানির আমরা কি বললাম? জ্বলনাঙ্ক হবে মাঝারি মানের। তাহলে 1 নম্বর জ্বলনাঙ্ক হবে মাঝারি, জ্বলনাঙ্ক মাঝারি। মাঝারি কেন স্যার? কম হলেই তো ভালো। এবার কম হলে তো ভালো, কিন্তু তুমি নিজে যদি আগুন লেগে যায় সেটা তো খারাপ। হয়তো তুমি জ্বালানি নিয়ে যাচ্ছ, ধপ করে ফেটে পড়ে গেল, এটাও তো খারাপ, তাই না? তো জ্বালানির জ্বলনাঙ্ক হবে মাঝারি মানের। মানে কি? আমি দেশলাই দেবো, আগুন লাগাবো, কিছুক্ষণ পর আগুন লাগবে, তবে তো বেটার। না তো এরকম নয় যে আমি হাতে হাতে নিয়ে যাচ্ছি, সূর্যের আলো পেয়ে আগুন লেগে গেল, তাহলেও খারাপ। তো জ্বলনাঙ্ক হবে মাঝারি মানের, খুব কম হলে আবার হবে না। কিন্তু তাপন মূল্য হবে উচ্চ মানের। তাপন মূল্য কাকে বলে? জ্বালানি থেকে যে তাপ পাওয়া যায় সেটাকে বলা হয় তাপন মূল্য। তাহলে জ্বালানির তাপন মূল্য হবে উচ্চ, অর্থাৎ জ্বালানি থেকে বেশি পরিমাণে আমরা তাপ পেতে পারবো। 3 নম্বর, এটা হবে সহজলভ্য, অর্থাৎ এটাকে সহজে পেতে হতে পারবে। এমন নয় এমন জ্বালানির কথা ভাবলাম যে তোমার পার পথ ভেঙে চুরে বার করতে হচ্ছে, তাহলেও হবে না। সহজলভ্য হবে এটা, ঠিক আছে? ক্লিয়ার? আর কি? এর পরিবহন যেন সুবিধাযুক্ত হয়, মানে এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ট্রান্সপোর্টেশন যেন সুবিধাযুক্ত হয়, ঠিক না? এমন জ্বালানির কথা বললাম যে এখান থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতেই পাচ্ছি না, তো এই জ্বালানি করলেও হবে না। তাহলে এগুলো হচ্ছে আইডিয়াল জ্বালানির ডেফিনিশন। এবার একটা জ্বালানি সেটা কোথায় কেমন ভাবে উপযুক্ত কি করে বুঝবো? যেমন ধরো আমি একটা জ্বালানির কথা বলছি, ধরো আমি বাড়িতে রান্না করব, ভাত রান্না করব। প্রত্যেকে জানো বাড়িতে ভাত রান্না করার জন্য এলপিজি ইউজ করা হয়। এবার তুমি জানলে কি করে যে এলপিজি ইউজ করবে? আগে তো কাঠ ইউজ করা যেত, এলপিজি থেকে তো বেটার কিছু হওয়া যেতে পারে, হয় না? এলপিজি থেকে বেটার কত আছে। যেমন ধরো তরল হাইড্রোজেন, লিকুইড হাইড্রোজেনের এইটুকু পোড়ালে পরে তুমি সারাদিনে রান্না করে নিতে পারবে, এইটুকু সারাদিন রান্না করে নিতে পারবে। আর সেখানে এলপিজি আমরা এত পোড়াচ্ছি, তাই সে তরল হাইড্রোজেন করা যাবে না? হবে না। তরল হাইড্রোজেন থেকে এত পরিমাণে তাপ পাওয়া যায় যে তোমার হাড়ি পাত্রকে গলিয়ে দেবে সে। তাহলে কোন জ্বালানি থেকে কতটা পরিমাণ তাপ পাওয়া যাচ্ছে এটা জানা জরুরি, তবেই সেটা কোথায় ইউজ করব সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটা জানতে পারবো। যেমন কয়লা বা কাঠ দিয়ে আমরা যদি রান্না করতে পারবো, কয়লা কাঠ দিয়ে তো রকেট চালাতে পারবো না, কয়লা কাঠ দিয়ে রকেট চালাতে পারবো না। তাহলে সেই রকমই তরল হাইড্রোজেন ইউজ করা হয় রকেটের জ্বালানি রূপে, সেটাকে আবার আমরা রান্নার কাজে লাগাতে পারবো না। সেই জন্য জ্বালানির তাপন মূল্য জানাটা খুব দরকার, ঠিক আছে? তাহলে জ্বালানির তাপন মূল্য জানাটা যথেষ্ট দরকার। তাপন মূল্য কাকে বলে? তাহলে জ্বালানির তাপন মূল্য কাকে বলে না, তো 1 কেজি জ্বালানির দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে 1 কেজি জ্বালানির দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলবো জ্বালানির তাপন মূল্য। জ্বালানির তাপন মূল্য কাকে বলে না, তো 1 কেজি জ্বালানির দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে বলবো আমরা জ্বালানির তাপন মূল্য। মাথায় রাখবে জ্বালানির তাপন মূল্যের সিজিএস একক হয় ক্যালোরি পার গ্রাম, এসআই একক হয় জুল পার কেজি অথবা কিলো জুল পার কেজি, দুটোই লেখা যায়। তাহলে জ্বালানির তাপন মূল্যের একক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেকবার। না তো জ্বালানির তাপন মূল্যের সিজিএস একক কি হবে? ক্যালোরি পার গ্রাম। এসআই একক কি হবে? জুল পার কেজি অথবা কিলো জুল পার কেজি, এটা মাথায় রাখবো আমরা। তাহলে জ্বালানির তাপন মূল্য কি জিনিস সেটা বুঝলাম, যে 1 কেজি জ্বালানি পোড়াবো, সেই 1 কেজি কয়লা পোড়ালে যতটা পরিমাণ তাপ পাওয়া যায় তাকে বলা হয় তার জ্বালানির তাপন মূল্য। যেমন ধরো বললাম কয়লার তাপন মূল্য 30,000 কিলো জুল। আই রিপিট, কয়লার তাপন মূল্য 30,000 কিলো জুল। মানে কি? তার মানে 1 কেজি কয়লা পোড়ালে কতটা তাপ পাবো? 30,000 কিলো জুল। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাহলে 1 কেজি কয়লা পোড়ালে পরে আমরা 30,000 ক্যালোরি কিলো জুল তাপ পাবো। সেই জন্য আমরা বলবো যে কয়লার
তাপন মূল্য 30,000 কিলোজুল পার ক্যালোরি। তাই জ্বালানির তাপন মূল্য সম্বন্ধে আমরা বুঝলাম। এখন যে সমস্ত জ্বালানি বহু কাল ধরে ব্যবহার করে আসছি এবং যে সমস্ত জ্বালানিকে নতুন ভাবে তৈরি করা যাবে না সেগুলোকে বলা হয় কি চিরাচরিত জ্বালানি বা চিরাচরিত শক্তি উৎস। চিরাচরিত মানে অনেক কাল ধরে ব্যবহার করছো, তাহলে চিরাচরিত মানে অনেক কাল ধরে ব্যবহার করছো। সো চিরাচরিত এরই আর একটা নাম কি বলতো? অনবীকরণযোগ্য। হ্যাঁ না বলো, কারণ একে আর নতুন ভাবে তৈরি করতে পারবে না, সো এটাকে বলবো অনবীকরণযোগ্য শক্তি উৎস। সো চিরাচরিত মানে চিরকাল ধরে যে শক্তি উৎস আমরা ব্যবহার করে আসছি, আর অনবীকরণ মানে কি একে আর নতুন করে তৈরি করা যাবে না। এরকমই উদাহরণ কি লিখতে পারি আমরা? কয়লা। আর কি লিখতে পারি? পেট্রোলিয়াম, নাকি? সো কয়লা, পেট্রোলিয়াম এগুলো সব হবে কি চিরাচরিত বা অনবীকরণযোগ্য শক্তি উৎস। ইজ ইট ট্রু? ইয়েস। আর যেটা আমরা হালে মানে বর্তমানে ব্যবহার করতে চাইছি শক্তির চাহিদাকে মেটানোর জন্য, সো শক্তির চাহিদাকে মেটানোর জন্য এবং চিরাচরিত শক্তি একদিন শেষ হয়ে যাবে এটা জেনে আমরা চাইছি বিকল্প শক্তি, অর্থাৎ নতুন কোন শক্তি উৎস যেটা কোনোদিন শেষ হবে না, তাকে কি বলবো? অচিরাচরিত। মানে অনেক কাল ধরে তোমার দাদুকে যদি বলো সৌর শক্তি, ও বলে সৌর শক্তি এটা আবার কি জিনিস হয়? যদি বলা হয় সোলার প্যানেল, জানবে না। তাহলে এটাকে কি বলবো? অচিরাচরিত, বা এটারই আরেকটা নাম কি হবে? নবীকরণযোগ্য বা পুনর্নবীকরণ যোগ্য। তাহলে এইগুলোর মধ্যে হবে কি আমাদের সৌরশক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি। এবার এগুলো নিয়ে আমরা পড়বো, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি নিয়ে আমরা পড়বো। তাহলে আমরা এখন বিকল্প শক্তি উৎস বা নবীকরণযোগ্য বা অচিরাচরিত শক্তি উৎস সম্বন্ধে পড়াশোনা করব। এতদূর পর্যন্ত আশা করছি কোনো রকম সমস্যা হয়নি। যদি সমস্যা হয় তাহলে জিজ্ঞেস করে নাও, আমরা নতুন একটা টপিক ঢুকছি। আছে? নাই। তাহলে প্রথমে যে আলোচনাটা আমরা করব সেটা হবে সৌরশক্তি। সৌরশক্তি কি না, তো পৃথিবীর জন্মের সময় থেকে সূর্য কি হচ্ছে পৃথিবীতে তাপ আর আলো দিচ্ছে এবং সূর্য থেকে যথেষ্ট পরিমাণ তাপ আর আলো আসে। বলবে না স্যার আসে না। তুমি মে জুন মাসে খালি গায়ে সূর্য দিকে পিঠ করে এরকম করে 5 মিনিট দাঁড়িয়ে থাকিও, তারপরে ফোসা পড়ে যাবে পিঠে মে জুন মাসে। সো সৌরশক্তি থেকে প্রচুর পরিমাণে তাপ আর আলো আমাদের পৃথিবীতে আসছে। কতটা পরিমাণ আসছে এটা একটা মেজার করা যায় বা মাপা যায়, কতটা পরিমাণ আলো আসছে। আমরা যদি একটা 1 বর্গমিটার, আই রিপিট 1 বর্গমিটার ক্ষেত্রফল যুক্ত একটা পদার্থ নিই, এই 1 বর্গমিটার ক্ষেত্রফল যুক্ত পদার্থে বা বস্তুতে প্রতি সেকেন্ডে যতটা পরিমাণ শক্তি সূর্য থেকে এসে পড়বে তাকে বলা হয় সৌর ধ্রুবক। তাহলে সৌর ধ্রুবক কাকে বলে? প্রতি বর্গমিটার ক্ষেত্রফল যুক্ত বস্তুতে প্রতি সেকেন্ডে যতটা পরিমাণ সৌর শক্তি এসে আপতিত হয় তাকে বলা হয় সৌর ধ্রুবক। বই আছে, চিন্তা করো না, ঠিক আছে? নোটসে সব দেওয়া আছে। তাহলে জাস্ট টপিকগুলো ছোট ছোট লিখে নাও। তাহলে প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে সূর্য থেকে যে পরিমাণ শক্তি আসে বা এসে পড়ে তাকে কি বলবো আমরা? সৌর ধ্রুবক। এবার এই সৌর ধ্রুবকের মান আছে কত না, তো সৌর ধ্রুবকের মান 1350 ওয়াট পার মিটার স্কোয়ার। সো সৌর ধ্রুবকের মান 1350 ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে? যেখানে সৌরশক্তি আছে সেখানে কত থাকবে? 1350 জুল থাকবে। তাহলে সৌরশক্তির মানটা লিখে নাও, সৌর ধ্রুবকের মানটা কোনো এক জায়গায় লিখে নাও, নোটসে এক্স্যাক্টলি এই মানটা দেওয়া নাই। সো 1350 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে সৌর ধ্রুবকের মান। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.35 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। সো সৌর ধ্রুবকের মান 1.35 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। আমাদের নোটসের দেখবে পেজ নাম্বার 11 একদম উপরে আছে সৌরশক্তি, সেখানে দেখো সৌরশক্তির লেখা আছে সৌর ধ্রুবকটা। সো কনসেপ্টটা বুঝতে পারলাম। এখন এই যে সূর্য থেকে সৌরশক্তি আসছে, এই সৌরশক্তিকে তো আমাদের কাজে লাগাতে হবে। তো দেখো আগেকার কালে আমরা কিভাবে কাজে লাগাতাম সৌরশক্তিকে?
আগে আমি যখন ছোট ছিলাম, পার্সোনালি আমি যখন গ্রামে ছিলাম, আমরা কি করতাম, শীতকালে আমরা 1 বালতি 2 বালতি 3 বালতি জল রোদ্রে রেখে দিতাম। এবার সকাল 10টায় রেখে দিলে 12টা 1টা হতে হতে জলটা এমনি গরম হয়ে যেত। তো লজিক্যালি দেখছি সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমরা তো জল গরম করতে পারছি। এবার এটাকে যদি একটু অ্যাম্পলিফাই করি, অ্যাম্পলিফাই মানে এটাকে যদি একটু বাড়াই, কিভাবে বাড়াতে পারি সেটাই দেখাচ্ছি। দেখো, ধরো আমার কাছে একটা বড় অবতল দর্পণ আছে। অবতল দর্পণটা কি, এরকম কার্ভ সারফেস। ধরো একটা কড়াই, একটা বড় কড়াই ভাবো, জাস্ট এরকম একটা বড় কড়াই আছে। এবার এই কড়াইয়ে যদি সূর্য এসে পড়ে আলোক রশ্মি সূর্যের, তাহলে সূর্যের আলোক রশ্মিগুলো এসে পড়লে পরে, এটা কড়াই মানে এই দিকটা নয়, এখানে আমি আয়না দিয়েছি, এই জায়গাটায় আয়না দেওয়া আছে, এই দিকটা নাই, এখানে আয়না দেওয়া আছে। তাহলে দেখা যায় এখান থেকে যে সূর্যগুলো এসে পড়লে এইভাবে প্রতিফলিত হয়ে যায়, প্রতিফলিত হয়ে এই বিন্দুতে মিলছে। তার মানে সূর্য থেকে আগত আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়ে একটা জায়গায় মিলছে। এবার এই মেলার স্থলে মানে জায়গায় যদি আমরা কি করতে পারি, একটা স্ট্যান্ড দিয়ে এরকম করে বাটি বসিয়ে দিই, হবে না? হবে না? একটা স্ট্যান্ড দিয়ে, তাহলে সমস্ত আলোগুলো কেন্দ্রীভূত হয়ে এখানে ঢুকবে, হ্যাঁ না বল? সমস্ত আলো, যত আলো আসছে সব এখানে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কি বেশি গরম হবে তুলনামূলকভাবে? হ্যাঁ না বল? কারণ আলোগুলো ফোকাস হয়ে এক জায়গায় যাচ্ছে। তাহলে অন্যান্য জায়গায় ওই বালতির জল যত তাড়াতাড়ি গরম হবে, তার থেকে এবারটা অনেক বেশি তাড়াতাড়ি জল গরম করে দেবে। ইনফ্যাক্ট এইভাবে তুমি চা হোক বা ভাত সব রান্না করা যায়। এটাকে কি বলা যেতে পারে? সোলার কুকার। যদি বলা হয় সোলার কুকারে কোন দর্পণ ব্যবহার করা হয়, কি হবে? অবতল দর্পণ। এটা অনেক স্কুল পরীক্ষায় দেয়, সোলার কুকারে কোন দর্পণ ব্যবহার করা হয়, মনে রাখবো অবতল দর্পণ। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? সোলার কুকার এইভাবে কাজ করে। তাহলে সোলার কুকার এইভাবে কাজ করে এবং সোলার কুকারের সাহায্যে আমরা দেখতে পেলাম কিভাবে খাবার রান্না করা যেতে পারে। ইজ ইট পসিবল? ইয়েস, ইটস পসিবল। এছাড়াও সৌরশক্তি থেকে আমরা সরাসরি বিদ্যুৎ শক্তিও পেতে পারি একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে, তাকে বলা হয় সোলার প্যানেল। সোলার প্যানেলগুলো কেমন থাকে না, তো সোলার প্যানেলগুলো এরকম চৌকো চৌকো বিশেষ একটা পদার্থ দিয়ে তৈরি হয়। দেখবে তোমরা এই বিশেষ রকম পদার্থ দিয়ে এরকম একটা চৌকো চৌকো, অনেক সময় স্কুলে হোক বা ল্যাম্প পোস্টের উপর এরকম করে থাকে, এগুলোকে বলা হয় সোলার প্যানেল। এগুলোকে আমরা বলবো সোলার প্যানেল। সোলার প্যানেল, এই সোলার প্যানেলগুলোতে বিশেষ এক রকমের পদার্থ ব্যবহার করা হয়, অর্ধপরিবাহী পদার্থ। তাহলে বিশেষ অর্ধপরিবাহী পদার্থ ব্যবহার করব আমরা, তার নাম হচ্ছে কি? সিলিকন। মাথায় রাখবো বিশেষ এক রকমের অর্ধপরিবাহী পদার্থ আছে, যেটা নাম হচ্ছে সিলিকন। সেই সিলিকন আমরা এইখানটাতে ব্যবহার করব, ঠিক আছে? এই সিলিকন এই জায়গাটায় ব্যবহার করার ফলে কি হয়, এই সিলিকনের বিশেষ কাজ আছে, যার ফলে সৌর শক্তি এখানে যখন আসবে সেখান থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন বা উৎপন্ন করা যাবে। তাহলে এই সোলার প্যানেলের সাহায্যে সৌর শক্তি থেকে আমরা কি উৎপাদন করতে পারি? বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি। আই গেস এই জায়গাটা আমি বোঝাতে পারলাম। তাহলে এই জায়গাটায় আসছে। এখন এখানে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা নিতান্তই খুব কম। কত না, তো 0.5 থেকে 1 ভোল্ট। এইটাও অনেক স্কুল পরীক্ষায় দেয়। তাহলে 0.5 থেকে 1 ভোল্ট মাত্র, এত কম পরিমাণ একটা প্যানেল থেকে তুমি পেতে পারো। কি পেতে পারো? সৌর শক্তি। অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী সিলিকন, এবং এই জায়গাটায় দেখলাম আমরা সোলার প্যানেল থেকে 0.5 থেকে 1 ভোল্ট বিদ্যুৎ পাওয়া যায়। শুধুমাত্র অর্ধপরিবাহী নয়, আমরা দেখব এখানে ধাতব পরিবাহীও কাজে লাগে। না, তো ধাতব পরিবাহী এখানে ইউজ করা যেতে পারে কি? সোনা। কিন্তু কেউ দেবে না তোমাকে, কপারই দেবে, তামা দেয়, সোনা ইউজ করা হয়, সিলভার, সোনা এগুলো ইউজ করা হয়, ঠিক আছে? এবার তাহলে স্যার সৌরশক্তি ব্যবহার করার সুবিধা কি কি আছে? তো সৌরশক্তি ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, যে এক নাম্বার, এটা একবার যদি তুমি বসিয়ে দাও 20-30 বছর 40 বছর তোমাকে ভাবতে হবে না যে আমি আবার কি ভাবে বিদ্যুৎ উৎপাদন করবো, কারণ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ইয়েস অর নো? কারণ একবার তুমি বসিয়ে দিলে পরে এ তোমাকে বহু বছর কি দেবে? বিদ্যুৎ দেবে। 2 নাম্বার, এর ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না, কোনো গ্যাস নির্গত হয় না, কোনো রকমের দূষিত পদার্থ বেরিয়ে আসে না, কিচ্ছু হয় না, সব ঠিক। সো এর ফলে কোনো রকম এরকম ঘটনা ঘটে না। 3 নাম্বার, এটা তুমি পোর্টেবল।
যেমন তেমন ভাবে ইউজ করতে পারবে। তুমি তোমার ঘরের ছাদে ইউজ করো, তুমি জানলার সাইডে লাগিয়ে দিতে পারবে, তুমি যে কোনো জায়গায়। এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে তোমার পাওয়ার ব্যাংক। সেই পাওয়ার ব্যাংকের ওপর দিকটা পুরোটাই কি দেওয়া হচ্ছে? সোলার। এবার তুমি ওটাকে রোদে রেখে দাও, অটোমেটিক চার্জ হতে থাকবে। এবার যারা ট্রেকিং এ যায়, এবার ট্রেকিং এ কি হচ্ছে, মাথার ওপর এরকম সোলার প্যানেল দিয়ে দেয়, ঠিক আছে, টুপির মতোই। এবার সোলার প্যানেল দিয়ে দিচ্ছে, তো সোলার প্যানেল সারাদিন চার্জ হচ্ছে, হতে হতে রাত্রেবেলা কি হচ্ছে, একটা টর্চ মতো আছে, অন করে দিলে টর্চ চলছে। তো কত সুন্দরভাবে আমরা এটাকে ইউটিলাইজ করতে পারছি। তো এটা এত সহজ ভাবে ইউজ করা যেতে পারে। তুমি ভাবো বাইরে যে ল্যাম্প পোস্ট আছে, ল্যাম্প পোস্টের মাথায় একটা প্যানেল দিয়ে দিচ্ছে, একটা ব্যাটারি থাকছে আর এই থাকছে, বাস। এর ফলে কি হচ্ছে, অটোমেটিক্যালি চার্জ হচ্ছে, অটোমেটিক্যালি লাইট জ্বলছে। ঠিক তো, এটাই তো হয় গ্রামগঞ্জে। তাহলে সোলার প্যানেলে এটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি হবে সোলার প্যানেলের? দেখো, এর প্রাথমিক ব্যয় অনেক বেশি, এর প্রাথমিক খরচ অনেক বেশি। এবার প্যানেল বসাতে গেলে তো 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা লাগবে তোমার, তাহলে প্রাথমিক ব্যয় অনেক বেশি, তাই তো? প্রাথমিক ব্যয় এর অনেক বেশি, মানতে হবে। 2 নাম্বার কি হবে, যে যদি টানা আকাশে মেঘলা থাকে বা রোদ্রের ইন্টেন্সিটি কম হয়, তখন কিন্তু এক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন একটু কম হতে পারে। ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, ইটস ট্রু, বাট এটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, সেই কারণে এক্ষেত্রে কম হতে পারে, ঠিক আছে? সো এই হচ্ছে সমস্যা। আর এটা বলা উচিত নয়, ইউটিউবে সবাই দেখবে হয়তো, যে চুরি করে নিয়ে পালিয়ে যাবে। তুমি ঘরে বসে যে 20,000 টাকার প্যানেল, পরের দিন সকালে দেখছো নাই, স্ক্রু দিয়ে খুলে দিয়ে নিয়ে পালিয়ে গেছে। সো চুরি হওয়ার একটা বড় সম্ভাবনা থাকছে, বিকজ আমাদের দেশে এটা তো নিত্য ঘটনা। ব্রিজ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, তো কিছু ব্যাপার না, সো বলা উচিত নয়, হোয়াটএভার, ঠিক আছে? তাহলে এই হলো সৌরশক্তি কনসেপ্ট, বুঝতে পারলাম? এবার পড়বো আমরা কি, জোয়ার ভাটা শক্তি। এবার আমরা কি পড়বো? জোয়ার ভাটা শক্তি। এতদূর কি বুঝতে পারলাম? আচ্ছা, বায়ু শক্তির আগে পড়ে নি। বায়ু শক্তি কি না, তো সমুদ্র তীরবর্তী অঞ্চলে প্রত্যেক দিন প্রায় সারা দিনই কিছু বায়ু প্রবাহ হতেই থাকে। এবার আমরা জানি বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে এক সময় সমুদ্রের জলজাহাজ চলতো, ইয়েস অর নো? পালতোলা জাহাজ। তো যদি সমুদ্রের এত ভারী ভারী জাহাজকে বায়ু প্রবাহ চালাতে পারে, তাহলে সেই বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎও তৈরি করতে পারি একটা বায়ু কলের মাধ্যমে। তাহলে কি করা হয়, সমুদ্র বা সমুদ্র তীরবর্তী অথবা যে সমস্ত জায়গায় এই রকম প্রচুর পরিমাণে বাতাস, কি হয়েছে বাবু, এই প্রচুর পরিমাণে বাতাস তৈরি হয়, সেই সমস্ত জায়গায় আমরা কি করতে পারি, এরকম বড় বড় বায়ু কল বসাতে পারি। ঠিক তো, এরকম অনেকে হয়তো দেখেছো, দেখবে আমাদের পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে আছে, তামিলনাড়ুতে আছে, এরকম অনেক জায়গাতে আছে। এবার এই বায়ু কলগুলোর তে এমন ভাবে ডিজাইন করা হয় যে এখানে বায়ু প্রবাহ হলে পরেই কি হবে, এই চাকা ঘুরবে। এই চাকা যখন ঘুরছে, এর সাথে কানেক্টেড থাকে দিয়ে এখানে একটা জেনারেটর দেওয়া থাকে বা উপরে থাকে, এই জেনারেটরটাও ঘুরতে থাকে। এবার জেনারেটর যদি ঘোরে, তার সাথে সাথে কি তৈরি হবে, বিদ্যুৎ তৈরি হবে। তাহলে এর ফলে আমরা এখান থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। তাহলে এই বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা এখানে বিদ্যুৎ তৈরি করছি, এগুলো হচ্ছে বায়ু কল। এবার এই বায়ু প্রবাহ সব জায়গায় তো সমান হয় না, যেমন তোমার বাড়ির ছাদে সেরকম বায়ু প্রবাহ নেই। তাহলে বায়ু কলগুলোকে বিশেষ কিছু স্থানেই বসাতে হবে, যেখানে সারা বছরই প্রায় একটা নির্দিষ্ট বায়ু প্রবাহ হয়, ঠিক তো? এবং এই যে ন্যূনতম বায়ু প্রবাহ, তার মান হতে হবে 15 কিলোমিটার পার আওয়ার। অনেক স্কুল এই প্রশ্নটা এখন দিচ্ছে যে ন্যূনতম বায়ু প্রবাহ কত হলে পরে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এখন কি 15 কিলোমিটার পার আওয়ার বায়ু প্রবাহ হচ্ছে? কোনদিনই না, সরি। তাহলে আমরা কোনোদিনই বায়ু প্রবাহ এরকম দেখতে পাবো না। সো সেই কারণে আমরা বায়ু কল বসাতে পারবো না। কিন্তু সমুদ্র তীরবর্তী অঞ্চল বা রাজস্থানের মরুভূমি অঞ্চল, এই সমস্ত জায়গায় এটা পসিবল, ইয়েস অর নো বলবে, ঠিক তো? তাহলে এই সমস্ত জায়গায় এটা সম্ভব আছে। তাহলে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য সুবিধা কি? 1 নাম্বার, এটা হচ্ছে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব মানে যে এটা থেকে কোন রকমের পরিবেশ দূষণ হয় না, এটা পরিবেশ বান্ধব। 2 নাম্বার কি হবে, একবার তুমি, ও ভালো পয়েন্ট বলেছে যে এটাকে চুরি করা যাবে না, ট্রু। আচ্ছা, 2 নাম্বার কি হতে পারে, যে একবার বসিয়ে দিলে তুমি লাইফ টাইম, সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে ফ্রিতে ইলেকট্রিসিটি দিতেই থাকবে, এটা সুবিধা। আচ্ছা, অসুবিধা কি, এর প্রাথমিক ব্যয় আরো বেশি। হ্যাঁ না বলো, এর প্রচুর খরচ, এক একটা বায়ুকল কত বড় বড় হয়। 2 নাম্বার,
তুমি যে কোনো জায়গায় বসাতে পারবে না। তুমি কি ট্রেকিং এ যাচ্ছিলে, সুন্দর মাথায় একটা সোলার ক্যাপ করে নিলে, এবার বায়ুকল তো নিয়ে মাথায় ঘুরে বেড়াতে পারবে না, না? সো দ্যাট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। সো এইগুলো বিশেষ কিছু জায়গাতেই বসাতে পারবো, আমরা সব জায়গায় এটা বসাতে পারবো না। যে মনে হলো যে আমার টাকা আছে অনেক, চলো বাড়িতে ছাদে একটা বায়ুকল বসিয়ে দিই, হবে না। তুমি ছাদে সোলার প্যানেল বসাতে পারো, এটা হবে না। তো এটা বিশেষ কয়েক জায়গাতে হবে। আর একটাও অসুবিধা আছে কি, যে যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চলে এটাকে বসাবো, তাহলে ওই আমফান লাইলা ফাইলা যা আসবে একে প্রথম সম্মুখীন হতে হবে। তাই সমুদ্রের সুনামি ঝড় এগুলোর ফলে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল, ভেঙেও যেতে পারে। আর একটা হয় প্রবলেম কি, অনেক সময় এগুলোতে রাস্ট বা মরচে পড়ে যায়, তার ফলে বায়ুর এই ব্লেড গুলো ঘোরার সময় না একটা সাউন্ড তৈরি হয়, তার ফলে একটা সাউন্ড পলিউশন অনেক সময় এখানে দেখা যায়। তাছাড়া এগুলো ঠিক আছে। পুরো সৌরশক্তি এই বায়ু শক্তি কমপ্লিট করলাম, বুঝতে পারলাম। বায়ু শক্তির পর আসছি আমরা জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তিটা কি না, তো সারাদিনে দুবার জোয়ার ভাটা হয়। এবার জোয়ারের সময় তুমি নিশ্চয়ই জানো কতটা বেগে জল মোহনা থেকে নদীর দিকে ঢোকে, আবার ভাটার সময় সেরকমই হয়, নদী থেকে জল চলে যায়, ঠিক তো? তাহলে এই যে দুইবার হচ্ছে, তার ফলে জলের একটা স্রোত আছে নিশ্চয়, জলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই স্রোতকে কাজে লাগিয়ে ওই মোহনা বা ওই সমস্ত অঞ্চলের তলে যদি আমি টারবাইন বসিয়ে দিই, তাহলে ওই টারবাইন গুলো জলের স্রোতের সাহায্যে ঘুরবে, ঠিক আছে? এবার জলের স্রোতের সাহায্যে টারবাইন গুলো ঘুরলে পরে ওখান থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি। তাহলে এটা হচ্ছে জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা। এখন এরও সুবিধা অসুবিধা আছে। সুবিধা কি, এই যে একবার বসাও, যতবার চন্দা মামা আছে ততবার তোমার জোয়ার ভাটা হবে, তো তুমি বিদ্যুৎ পেতে থাকবে। আর 2 নাম্বার কি, যে তোমার এটা হচ্ছে পরিবেশ বান্ধব। এর অসুবিধা আছে, 1 নাম্বার মোহনা অঞ্চল বা যেখানে জোয়ার ভাটা হয় সেখানে বসাতে পারবি, সব জায়গায় পারবো না বসাতে। সো জোয়ার ভাটার অঞ্চল ছাড়া আমি জোয়ার ভাটার শক্তিকে কাজেই লাগাতে পারবো না, তাই না? 2 নাম্বার, এর প্রাথমিক ব্যয় অনেক বেশি, বুঝতে পারছো ভাই এর প্রাথমিক ব্যয় কত হবে? 3 নাম্বার, যে তুমি পার্সোনাল ইউজের জন্য এটাকে ইউজ করতে হবে না। সোলার প্যানেল কি ছিল? পার্সোনাল, যে আমি বাড়িতে একটা বসিয়ে দিব। তো এইটা হোক বা জোয়ার ভাটার শক্তি, গুলো পার্সোনাল, তুমি ইউজ করতে পারো। তুমি গিয়ে বললে মোহনাতে এই জায়গাটা আমার, আমি এখানে জোয়ার ভাটার শক্তি বসাবো, হবে না, ওরকম ভাবে সম্ভব হবে না। সো দ্যাট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। সো এগুলো তার হচ্ছে অসুবিধা। আবার সেম যদি সুনামি টুনামি হয় বা কখনো জলোচ্ছ্বাস বেশি পরিমাণ হয়, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু এদের কি বেশি থাকবে। সে হলো আমাদের জোয়ার ভাটার শক্তি। এরপর যেটা আছে দেখো তো কি আছে, ভূতাপ শক্তি। বোধহয় দেখতে একবার, ভূতাপ শক্তি। তাহলে আমি যেমন ভাবে মনে রেখেছি এরপর কি আছে নোটসে, তোমাদেরও সেরকম মনে থাকা উচিত যে আচ্ছা স্যার এই নোটসের পর এটা আছে, ঠিক আছে? সো তা বলে স্যার একই সাবজেক্ট আপনি পড়ান, আমাদের মতো 7টা সাবজেক্ট পড়েন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের যদি ফিজিক্সে থাকে, তা আমি তো ভাব ফিজিক্সের 8, 9, 10, 11, 12 জয়েন্ট নিট এতগুলো পড়ায়, নিশ্চয় সব ফিজিক্সের টপিক একই নয়। তোদেরকে এটা যা পড়াচ্ছি 11, 12 ফিজিক্স তো অনেক আলাদা, তাই না? জয়েন্ট নিটের ফিজিক্সও কিছুটা আলাদা, ওখানে প্যাটার্ন আলাদা, মতো সব পড়াতে হয়। তাহলে একদিন তুমিও আসো কখনো, 11, 12 পড়ো ফিজিক্স, তাহলে বুঝতে পারবে, জয়েন্ট নিট পড়ো, ঠিক আছে? ওকে, ওভারঅল আমার সব সাবজেক্টে মোটামুটি নলেজ আছে, তোরা জানিসই সেটা। তো যেটা আমরা আলোচনা করছিলাম ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি কি, পৃথিবীর অভ্যন্তর এখনো উত্তপ্ত, ইজ ভেরি গুড, হট হয়ে আছে পৃথিবী এখনো। সো পৃথিবীর অভ্যন্তর এখনো লাভা বা ম্যাগমা আছে। কিভাবে আছে না, তো বলা হয় যে পৃথিবীর এইটা যদি ক্রাস্ট হয়, মানে পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে কিছুটা অংশ পর্যন্ত কি আছে আমাদের, মাটি পাথর ইত্যাদি, ঠিক আছে? এরপর কি আছে বলা হয় লাভা, নাকি? এবার লাভার থাকার ফলে আরো একটা অংশ এরকম বিভিন্ন জায়গায়, এবার শেপটা একই নয়। এই যে লাভাগুলো এখানটাতে আছে, এই লাভাগুলো কোন কোন জায়গায় ওপরে উঠে যায়। কি করে? ধরো এই জায়গাটা একটা ফাটল আছে, আর থাকতেই পারে, ধরো এই জায়গাটা একটা পাহাড় আছে, এই পাহাড়ের কোন একটা অংশের এরকম করে ফাটল আছে, তাহলে এখান থেকে কিছু লাভা ওপরে উঠে এদিক থেকে বেরিয়ে আসছে। বা এমন হতে পারে যে এখান থেকে লাভা এত দূরে আসছে, আর এই জায়গাটা একটা কি আছে, সমুদ্র আছে, হ্রদ আছে, তাহলে এই হ্রদের এই অংশে এই লাভা থেকে তাপগুলো যাচ্ছে। তাহলে এই হ্রদের তলদেশে যদি আস্তে আস্তে তাপ যেতে থাকে, তাহলে এই হ্রদের জলটা কি হবে, আস্তে আস্তে গরম হবে। এটাকে আমরা বলি কি উষ্ণ প্রস্রবণ, ঠিক আছে? তাহলে এই উষ্ণ প্রস্রবণ হোক বা এই লাভা ম্যাগমা, এগুলো পৃথিবীতে অনেক পরিমাণ তাপ আছে। এবার পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। এবার এই তাপ তো আস্তে আস্তে পৃথিবী ছাড়ছে, আমরা ইউজ করি না করি, পৃথিবী আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো পৃথিবী আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, এবার ছেড়ে দেওয়ার বদলে তুই আমাকেই দে, তাহলে আমরা যদি সেই তাপগুলোকে নিতে পারি,
তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, বিভিন্ন কাজে লাগাতে পারি। যেমন ধরো উষ্ণ প্রস্রবণ যেখানে আছে, আমি কথা মানে বলছি, সেখানকার গরম জলেই আমরা রান্না করে নিতে পারি, কথা মানে বলছি, যদি বা সেটা সম্ভব নয়, কারণ আমরা হেগে চুড়ে রেখে দিয়েছি এখন, ঠিক আছে। কেন উষ্ণ প্রস্রবণে পিকনিকের নামে আমরা গিয়ে কি করি, তামাশা করে আসি ওখানে, যে এখানে হেগে রাখি, ওখানে প্লাস্টিক ফেলে রাখি, আমরা তো এই কাজগুলোই করে আসি। খারাপ লাগলেও কথাগুলো বাস্তব, যে যারা পিকনিক, এখন পিকনিকের মরশুম অবভিয়াসলি, ঠিক আছে। সো দেখবে হয়তো যাবে তোমরাও কোনো না কোনো জায়গায়, সেখানে আমি পিকনিককে খুব একটা ভালো পছন্দ, মানে মানে ভালো চোখে দেখি না পিকনিককে, না পছন্দ করি না। না ভাই, অনেস্টলি স্পিকিং, যে একটা পিকনিক করতে গেলে এখন যা বাজার খরচ, 700 টাকা তো লাগবে মিনিমাম। এবার 700 টাকায় একজন খাওয়ার থেকে আর 100 টাকা দিয়ে মাটন বা চিকেন বা যাই হোক কিছু এনে বাড়িতে সবাই মিলে বসে আয়েস করে খাবো দাবো, টিভি দেখবো, সুন্দর ঘুমাবো, না কোথাও যাবো না সুন্দর, আমার মনে হয় দ্যাটস গুড। এবার যার লাইফ এক্সপ্লোর করতে ভালো লাগে, চলো যাই, যে মাথা ব্যথা হয়ে বাড়ি এসে ঘুমাবো, তাহলে ঠিক আছে, ইউ ক্যান গো ফর ইট, ঠিক আছে। জোকস অ্যাপার্ট, এই কথাগুলোকে যারা নতুন আছো জোকস আকারে নিও প্লিজ, হ্যাঁ, এগুলোকে ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট করতে বসে যাবে না, ঠিক আছে, জাস্ট কথা বোঝানোর উদ্দেশ্যে দু একটা কথা না বললেন নয়। এবার তাহলে এই জায়গাটায় এই জলকে কাজে লাগিয়ে বা এখান থেকে স্টিমকে কাজে লাগাতে পারি আমরা, এবং সেখান থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। সো এইখান থেকে আমরা তাপ শক্তিকে কাজে লাগাতে পারি, কোনো কোনো জায়গায় এরকম প্ল্যান্ট বসাতে পারি, এবং এই প্ল্যান্ট গুলোই ভবিষ্যতে আমার কি হবে, তাপ দেবে বা বিদ্যুৎ দেবে ইত্যাদি দেবে। বর্তমানে এরকম হয়েছে যে তোমাদেরকে আমি পরের দিন দেখাবো, আমার কাছে আছে একটা, ঠিক আছে, সিনক্রোনাস মোটর। এবার সিনক্রোনাস মোটরে কি হয়, আমি যখন স্ক্রু ড্রাইভার দিয়ে এরকম করে হাতে হাতে ঘোরাই, তাহলে ওখানে মেকানিক্যাল এনার্জিকে তৈরি করে ইলেকট্রিক্যাল এনার্জি, আমি পরের দিন দেখাবো, এনার্জি ট্রান্সফরমেশন যখন পড়াবো, ঠিক আছে। এরকমই হয়েছে, দেখবে যদি দীঘা পুরী যাও, তখন দেখবে ওখানে অটোমেটিক ঢেউ আসছেই, শুধু ঢেউ আসছে। এবার কি হচ্ছে, সমুদ্রের তলদেশে কি করছে, ওয়ার দিয়ে কি করছে, এরকম করে কিছু কিছু ফ্লোটিং পদার্থ, ভাসমান পদার্থকে রেখে দিচ্ছে। এবার ভাসমান পদার্থটা কি হচ্ছে, এরকম করে উঠছে নামছে, হবে তো ঢেউ এলে, এই যে উঠছে নামছে, তার মানে এখানে মেকানিক্যাল এনার্জি আছে, যান্ত্রিক শক্তি। তোমরা কার্যক্ষমতা শক্তিতে পড়েছো যান্ত্রিক শক্তি, বা রূপান্তরে পড়েছো যান্ত্রিক শক্তি থেকে অন্যান্য শক্তিতে রূপান্তরিত হওয়া যায়। তাহলে এখানে যদি আমরা যান্ত্রিক শক্তি থেকে কি পেতে পারি, বিদ্যুৎ শক্তি, তাহলেও পসিবল। তাহলে এরকম সমুদ্রের ধারে 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 বসিয়ে দিলাম, প্রচুর শক্তি পাওয়া যাচ্ছে, হতে পারে তো। বিভিন্ন দেশ, ইন্দোনেশিয়া হতে পারে, অন্যান্য দেশ আমার মনে নেই, হতে পারে এরকম আছে যে যারা হাঁটছে, ওই হাঁটার ফলে আমরা যে বল প্রয়োগ করছি, ওই বল প্রয়োগ করার ফলে যে পরিমাণ এনার্জি খরচ করছি, সেই এনার্জিটা আবার বিদ্যুৎ রূপান্তরিত করা হচ্ছে। এটাকে বলে পিজো ইলেকট্রিক এফেক্ট। তোমরা গুগলে সার্চ করে পড়তে পারো, PIEZO, পিজো ইলেকট্রিক এফেক্ট। আমি এটাও দেখাবো, আমার কাছে সেই এটাও আছে, পিজো ইলেকট্রিক এফেক্ট, মানে এখানে চাপ দিলে পরে দেখবে তুমি একটা স্পার্ক পাওয়া যাচ্ছে। সো পিজো ইলেকট্রিক এফেক্ট মানে কি, এরকম করে হাঁটবো আমি আর বিদ্যুৎ তৈরি হতে 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 যাবে। সো ইজ ইট পসিবল? ইট ইজ পসিবল। সো আমরা ভাবছি এক, কিন্তু আমাদের অন্যান্য দেশগুলো আরো আলাদা লেভেলে ভাবছে। আমরা এখন এগুলো পড়ছি, হয়তো ওরা ওগুলো ইমপ্লিমেন্ট করে বসে আছে, যে হ্যাঁ এগুলো এগুলো ভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এবং আমরাও আছি সেই দিকেই। কারণ আমাদের দেশেও এখন ইলেকট্রিক এত বেশি পরিমাণে আমাদের রেলওয়ে হয়ে গেছে যে ডিজেল প্রায় দেখাই যাচ্ছে না। সো এগুলো একটা গুড সাইন, যেগুলোতে আমাদের আরো বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। আমাদের এখন যেগুলো ইলেকট্রিক ভেহিকল আমরা দেখতেই পেতাম না, এখন দেখবো অনেক ইলেকট্রিক ভেহিকল পাওয়া যাচ্ছে। টোটো হতে পারে, যদি সেগুলো রাস্তা জ্যাম করে দিচ্ছে, হোয়াট এভার, ঠিক আছে। সো আমরা ইলেকট্রিক বাইক দেখতে পারি, এগুলো সব হচ্ছে। সো এগুলো কাজ লাগছে, ইয়েস ইটস ট্রু, এগুলো সব ভালো, এগুলো ভালোর জন্যই তো। সো এই সমস্ত যে আমাদের এক্সপেরিমেন্ট বা এই সমস্ত রিসার্চের ফল পাওয়া, এগুলো কিন্তু সায়েন্সের তরফ থেকেই। যদি সায়েন্স অ্যাডভান্স না হতো, আজকে টোটো এত দূর আসতো না। ইটস ট্রু, অবভিয়াসলি, ঠিকই তো। যদি আজকে আমরা সেই মেন্টালিটি ধরে রাখতাম, তাহলে হতো না। তাহলে আমাদেরকে ডে বাই ডে কি করতে হবে, আপডেট হতে হবে। আমরা আপডেট হলে আমাদের সমাজ আপডেট হবে। সো ইউ হ্যাভ টু আপডেট ইউরসেলফ। আপডেটের মানে এই নয় যে আমরা মানে অন্য কিছু দিক দিয়ে আপডেট, আমি বলছি যে পড়াশোনার দিক দিয়ে আপডেট হও, যে নিজেকে আপডেটেড রাখো যে বাইরের দেশে কি হচ্ছে, ঠিক আছে। যেমন আমি আগের দিন একটা আর্টিকেল পড়লাম, জানি না আমি পরে পড়লাম কিনা, যে বিগ ব্যাং থিওরি হওয়ার আগে বা বিগ ব্যাং শুরু হওয়ার সময় আমাদের ইউনিভার্স যেমন শুরু হয়েছিল, পেছন দিক দিয়ে আর একটা ইউনিভার্সও তৈরি হয়েছিল, এটাকে অ্যান্টি ইউনিভার্স বলছে। সো আমি জানলাম কি করে এগুলো, ভাই পড়াশোনা করে রে ভাই, পড়াশোনা করে, ইনস্টাগ্রামে রিলস বা ইউটিউব শর্টস দেখে নয়। সো পড়াশোনা করো, পড়াশোনা করলে পরে যদি পাঠকের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সমাজ কিন্তু এগোবে। তোমরা পাঠক হও, দর্শক নও। দর্শক মানে ফোন দেখা, নো নো, ইটস নট গুড। আমরা ফোনটা দেখা রাখি এই কারণে যে তোমার কোনো যে আজকে ভিডিওটা আমি রেকর্ড করলাম, এটা কি বলবো বাড়ি গিয়ে আবার পুরোটা বসে থাকো? কোনোদিনই না।
তোমার যেইটুকু জায়গা মনে হচ্ছে পড়তে গিয়ে আটকে যাচ্ছে যে না এই জায়গাটা আমার মনে হয় আরেকবার দেখা উচিত ছিল, তখন তুমি ইউজ করো না, নাকি মায়ের কাছ থেকে নিয়ে মা স্যার তো দিয়েছে চলো আমি চুপচাপ বসে দেখি, নয়, নট ফর দ্যাট। আর এই চ্যাপ্টার মনে হয় না তোমার দেখার প্রয়োজন আছে, ঠিক আছে, কোনো দরকারই নাই, ঠিক আছে। সো ইউজ করো নিজের সুবিধার্থে, সমাজের সুবিধার্থে, মানে কি বলবো আর অপব্যবহার না হয়। ওই ব্যাচকেও এতটা পড়ানো হয়েছিল, তোমাদের ব্যাচে এতটাই পড়ানো থাকবে ভূতাপ শক্তি পর্যন্ত। এবার ভূতাপ শক্তি পর্যন্ত প্রথম থেকে যা পড়ানো হয়েছে সেই পুরো পড়াটাই আমরা কিন্তু পরের দিন রেডি করে রাখবো। আচ্ছা, আজকে কারো কোনো ডাউট আছে বলতে পারো কোনো ক্লাসে, বলো। না না না, বসো, এই আস্তে। ওই যে সমুদ্রের জলে কারেন্ট উৎপাদন হলে পরে সমুদ্রের জলেও কারেন্ট হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এই আস্তে, তুমি বলো, তোমার আইডিয়া আছে সমুদ্র কত বড়? কত বড়? কোনো আইডিয়াই নাই, তাই না? বলতেই পার, ম্যাপ দেখছো এখান থেকে এইটুকু সমুদ্র, ওরকম নয়, বিশাল বড়। এবার দাঁড়াও, বজ্রপাত শুনেছো, এইটা পড়েছো? বজ্রপাতের ফলে ঋণাত্মক চার্জ মাটিতে আসে, ঠিক তো? তাহলে বজ্রপাত কি সমুদ্রের উপর হয় না? হয়। তাহলে বজ্রপাত যখন সমুদ্রের উপর হচ্ছে, তাহলে সমুদ্রের জলেও তো কারেন্ট হয়ে যাওয়া উচিত। তুমি কি কারেন্ট পাও যখন সমুদ্রের জলে হাত দেবে? তাহলে মাছটা সব মরে যাবে, হয়। সমুদ্রের সাইজ এত বড় যে এতটা পরিমাণ বিদ্যুৎ ওখানে এইটুকু পরিমাণ হয়ে যায়। এইটা আমি এক্সপেরিমেন্ট করে তোমাদের দেখাবো যে এটা ট্রু, বুঝতে পেরেছো? আর 2 নাম্বার, যে ডিভাইস আসতে, যে ডিভাইস আমরা ব্যবহার করব সেই ডিভাইস কোনোদিনও কারেন্ট লিক করবে না। লিক করলে তো আমারই ক্ষতি, আমি তো কারেন্টটাকে সঞ্চয় করে নিয়ে আসতে চাই। তো কোনোদিন সমুদ্র জলে সেটা মিশবে না, বুঝতে পেরেছি?